হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন ভাইয়া? এই তো সালাম আলহামদুলিল্লাহ। আলাইকুম ভাইয়া। আপনারা কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কি বাসায় প্র্যাকটিস করতেছেন? আপনাদেরকে এসডব্লিউ দেওয়া হয়েছিল রাইটিং এর জন্য, কমপ্লিট করছিলেন নাকি? ভাইয়া রাইটিংটা করি না, ভাই লিসেনিংটা দেখতে বলছেন, ওটা দেখছিলাম। আচ্ছা, সো লিসেনিং এ বাসায় বসে প্র্যাকটিস করলে কয়টার মতো আসে? ভাইয়া আমার 23 থেকে 25টার মধ্যে বেরি করে সবসময়। ভাইয়া হুম। আমি কি করব? আমার লিসেনিং এ তো মাত্র 10টা হয়। প্র্যাকটিস করতে থাকেন, তাহলে আস্তে আস্তে ইমপ্রুভ হবে। আইএলটিএস মূলত প্র্যাকটিসের ব্যাপার। এই প্র্যাকটিসের জন্য মানে আর কি করতে পারি? আমি ইংলিশ মুভি ছাড়া। ইংলিশ মুভি দেখলে দেখা গেছে যে ওরা কয়েকটা লিমিটেড কিছু ওয়ার্ড ইউজ করে। আপনি ইংলিশ মুভি না দেখে আপনি কনভারসেশনগুলো একটু দেখবেন। যেমন আল জাজিরা নিউজগুলো আছে বা বিভিন্ন পডকাস্ট আছে। তারপর আমার স্পেশালি যে আল জাজিরা নিউজ প্রেজেন্টার ছিল মেহেদি হাসান, ওর এইগুলা দেখতে অনেক ভালো লাগতো, ওইগুলা দেখে অনেক ইমপ্রুভ হয়েছে। তারপর আছে আবার যে বিভিন্ন জিনিস নিয়ে ক্রিটিসাইজ করে, আলোচনা করে, হ্যাঁ, কনভারসেশন টাইপের। সো ওই জিনিসগুলো আপনার একটু বেশি বেশি দেখবেন, যেগুলাতে বেশি ইন্টারেস্টেড। দেখবেন, সাথে সাথে খাতা কলম নিয়ে বসবেন, যেই ওয়ার্ডটা শুনবেন না পজ করে ওয়ার্ডটা লিখবেন খাতায়, তারপর ওইটা অর্থ বুঝে তারপর আবার শুই না আবার করবেন, আয়ত্ত করবেন। ওকে। আর লিসেনিং টেস্টের হিসাবে মানে আপনি যদি এই দেখা গেছে যে কোনো একটা টেস্টে আপনার 10টার উপরে না হয়, ওই টেস্টে আপনি বারবার দিবেন যতক্ষণ না পর্যন্ত আপনার 20 থেকে 25টা না হবে। সো 20 থেকে একটা টেস্টে, আমি বলতেছি না যে আজকে একটা করলাম তার আজকে একসাথে 10টা করলাম, লাইক আজকে এখন একটা করলাম তারপর সাথে সাথে অন্য একটা টেস্ট দিলাম, আমি এরকম বলতেছি না। আমি বলতেছি যে একটা টেস্টে আপনি বারবার দিবেন যতক্ষণ না পর্যন্ত ওই টেস্টে কি বলতেছে সম্পূর্ণ কথাগুলা প্লাস আপনার অ্যাটলিস্ট 20টার মতো অ্যান্সার কারেক্ট না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি ওই টেস্টটা সাইডে কোথাও মুভ করবেন না। ওই একই টেস্ট বারবার 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 দিবেন। ঠিক আছে, আই থিঙ্ক আজকে আর কেউ জয়েন করবে না, আমি ক্লাসে চলে যাই। আজকে তো সবাই তো জানি যে আজকে আইএলটিএস এর লিসেনিং এর ক্লাস নাকি? জি ভাইয়া। আমার আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি আসছে। ওকে, নো ইস্যুস। সবাই একটু খাতা কলম নিই, আমরা খাতা কলম নিয়ে 1 থেকে 40 পর্যন্ত লিখে নিই। 2 মিনিট টাইম দিছি, সবাই একটু খাতা কলম নেই। সবাই আশেপাশে খাতা কলম থাকলে খাতা কলমগুলা নিয়ে বসি। আর খাতা কলমের খাতায় দেখা গেছে 1 থেকে 40 পর্যন্ত নাম্বার লেখা দাগ দেই, 1 2 3 4 5 6 এইভাবে। সবাই সবাই কি খাতা কলম নিছি, নেওয়ার পর 1 থেকে 40 পর্যন্ত লিখছি খাতায়, নাকি টাইম লাগবে আরো? জি ভাইয়া হয়েছে।
ওকে, বাকিদের কি অবস্থা? সবাই হয়েছে? ভাইয়া কাজ হয়েছে? ওকে ওকে। আচ্ছা, আর একটা জিনিস যেটা অনেক জানানো জরুরি, লাইক আপনাদের মধ্যে কেউ আছেন যে তাদের মেয়ে মানুষ, বিশেষ করে যে তাদের ভয়েস রেকর্ডিং করলে সমস্যা হবে নাকি? লাইক আমাদের এই ক্লাসটা তো অনেকে মিস করবে, যার জন্য সবাই বলতেছে যে ক্লাসটা যাতে রেকর্ডিংটা তারা পেতে পারে, এই জন্য হয়তো ইউটিউবে আপলোড দেওয়া হবে। সো তা আপনাদের কোনো ইস্যু আছে এই জিনিসটা নিয়ে যে আমাদের ভয়েস কেন ইউটিউবে যাবে, মেয়েরা স্পেশালি? না ভাইয়া, প্রবলেম নাই। ওকে ঠিক আছে, যাদের প্রবলেম আছে তারা একটু সাইলেন্ট থাকবেন, থাকার ট্রাই করবেন, হ্যাঁ? তো বাকি বাকি সবার কি নেওয়া হয়েছে? খাতা কলম 1 থেকে 40 পর্যন্ত লেখা হয়েছে সবাই? আচ্ছা ঠিক আছে, আমরা ধরে নিলাম হয়েছে। সো আইএলটিএস এর লিসেনিং এর ক্ষেত্রে যাদের দেখা গেছে যে স্পেলিং মিস্টেক হয় অনেকগুলা, হ্যাঁ, তাদের জন্য বলবো যে আমি একটা 1200-এর মতো ওয়ার্ডের কয়েকটা লিস্ট দিয়েছিলাম আপনাদেরকে, ওই লিস্টগুলো আপনার ভালোভাবে মুখস্থ করে ফেলবেন। প্রতিটা ওয়ার্ড অনেক সুন্দরভাবে স্পেলিংগুলা ঠিক রেখে সুন্দরভাবে মুখস্থ করে ফেলবেন। ওই সেম ওয়ার্ডগুলা 1200 ওয়ার্ডের যে লিস্ট আছে ওইটাই বারবার বারবার আইএলটিএস এক্সামে আসে। সো ওই যে 1200 ওয়ার্ড যে লিস্টটা দিয়েছিলাম ওই লিস্টগুলা না সবগুলা ওয়ার্ডগুলো অনেক সুন্দরভাবে পড়বেন, হ্যাঁ? ওই ওয়ার্ডগুলো পড়লে দেখা গেছে আপনি অনেক শব্দ আছে এক লাস্টের পার্টে সেকশন 3-তে অনেক শব্দ আছে, যেমন 10টা থাকে, 10টা শূন্যস্থান থাকে না, ওই শূন্যস্থানের ম্যাক্সিমাম ওয়ার্ডগুলাই ওইখান থেকে আসে। সো আপনি গেস করে নিজেও করলেও, গেস করেও দেখা গেছে একটা কোনো একটা মিসিং হয়ে গেছে, ইনফরমেশন আপনি শুনতে পারেন নাই 3 নম্বর সেকশনে। তো তখন আপনি যদি ওইখান থেকে ওই যে 1200 ওয়ার্ড আছে ওইখান থেকে ওয়ার্ডগুলো একটু গেস করেও নিয়ে আসতে পারেন, তাহলেও দেখা গেছে হওয়ার একটা পসিবিলিটি থাকে। তো ওই 1200 ওয়ার্ডগুলো একটু ভালোভাবে দেখবেন সবাই। তো আমরা ক্লাস স্টার্টে গেলাম। তো আমরা তো সবাই জানি বিদেশ যাওয়ার ক্ষেত্রে আইএলটিএস অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আরো অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে, লাইক জিআরই আছে, টোফেল আছে। সো আজকে ক্লাস, আজকে 3 নম্বর ক্লাস। আর আমাদের মনে হয় যে টোটাল 5টা ক্লাস থাকবে একটা ইসের উপর। সো আর 2টা মতো ক্লাস আছে। আর সবাই বেশি বেশি প্র্যাকটিস করবে। আমরা সবাই জানি আইএলটিএস এর ক্ষেত্রে টোটাল কোশ্চেন 40টা, টাইম থাকে 40 মিনিট। আর টাইপস অফ কোশ্চেন কি কি টাইপের কোশ্চেন থাকতে পারে? 6 টাইপের, যেমন কি ফর্ম, টেবিল, ফ্লো চার্ট, সামারি, এই টাইপের একটা কোশ্চেন। তারপরে কি প্ল্যান, ম্যাপ, ডায়াগ্রাম, লেবেলিং, এই টাইপের একটা কোশ্চেন। ম্যাচিং টাইপের, মাল্টিপল চয়েস টাইপের, সেন্টেন্স কম্পিলিশন, শর্ট কোশ্চেন অ্যান্সার, এরকম টাইপের কোশ্চেন থাকতে পারে। যেমন ফর্ম, নোট, টেবিল, ফ্লো চার্ট, সামারি, কম্পিলিশন এরকম থাকে, এই যে এইটা, ঠিক আছে? তারপর নোট বা সামারি, এটা এরকম টাইপের একটা কোশ্চেন। তারপর টেবিল টাইপের কোশ্চেন, এরকম যেরকম একটা টেবিল দেওয়া থাকবে। ডায়াগ্রাম, এরকম একটা ডায়াগ্রাম বা প্ল্যান বা ম্যাপ, এইটা ডায়াগ্রাম। তারপর ম্যাচিং, হিডিং ম্যাচিং। তারপর মাল্টিপল চয়েস, 4টা অপশন থাকে, 4টার মধ্যে বা 3টার মধ্যে একটা সিলেক্ট করতে হয়। তারপর সেন্টেন্স কম্পিলিশন, তারপর শর্ট অ্যান্সারের কোশ্চেন্স। সো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো, আজকে লিসেনিং টেস্টে আমাদের কি আছে, ম্যাপ আছে। এই জন্য আমি একটা ম্যাপের একটা ডিরেকশন, হ্যাঁ, ডিরেকশনটা নিয়ে আজকে আলোচনা করব। সবাই তো জানি যে ম্যাপ অনেকের ক্ষেত্রে কঠিন হয়, আবার অনেকের ক্ষেত্রে ইজি হয়। ধরতে পারলে ঠিকভাবে মতো তাহলে ম্যাপ অনেক ইজি। সো আমাদের ফার্স্টে জানতে হবে কোথায় কি কিভাবে। সো এখানে বলছে কি গিভিং ডিরেকশনস, যেই সব ম্যাপের ক্ষেত্রে দেখা গেছে যে ছোট একটা ম্যাপ থাকবে এবং আশেপাশে কোনো স্কুল টিস্কুল এরকম কিছু দেওয়া থাকবে না, জাস্ট একটা রুমে একটা ম্যাপ দেওয়া থাকবে বা একটা ফ্লোর প্ল্যান। ওই সমস্ত ম্যাপের ক্ষেত্রে ডিরেকশন টাইপের ভোকাবুলারি ওরা বেশি ইউজ করে। যেমন কি টার্ন লেফট, এই যে লেফট, আমরা হাতের আমরা তো সবাই ফোনের সামনে বসে আছি বা
ল্যাপটপের সামনে বা স্ক্রিনের সামনে। সো এখানে দেওয়া আছে ওইভাবেই যে টার্ন লেফট, মানে আপনি যেভাবে তাকাইয়েছেন সরাসরি আপনার বাম পাশে টার্ন লেফট। ঠিক আছে, আইএলটিএস এর ম্যাপের ক্ষেত্রেও কিন্তু সেম মেথড ফলো করে ওরা, সেম স্ট্র্যাটেজি। টার্ন লেফট বলতে আমাদের বাম পাশে, আর টার্ন রাইট মানে আমরা সোজা যে স্ক্রিনের দিকে তাকাই আছে আমাদের ডান হাতের এই পাশে। তবে কি বলছে, গো স্ট্রেট অ্যাহেড মানে একদম সোজা, বাংলা যেটাই বল নাক বরাবর। ঠিক আছে, গো স্ট্রেট অ্যাহেড। তবে কি বলছে, গো পাস্ট, ওটাকে অতিক্রম করতে হবে। তারপরে কি ক্রস, ক্রস মানে অপর সাইডে আমরা যাব, ক্রস ভাবে বা যে কোনো ভাবি। তবে এখানে বলা আছে অ্যাট দ্য কর্নার। কর্নার বলতে কি আমরা বুঝছি যে একটা কর্নার, এই যে একটা কর্নার, একটা কর্নার, একটা কর্নার, একটা কর্নার, এটা কিন্তু মাঝখানে সোজা, গো স্ট্রেট। যদি বলে ক্রস তাহলে এই জায়গা থেকে এই জায়গায় ক্রস করবে এইভাবে আর এইভাবে। তাহলে কি বলছে, নেক্সট টু, নেক্সট টু মানে কি পাশে, নেক্সট টু মানে পাশে। হ্যাঁ, এই যে এর পাশে বি, এ ইজ নেক্সট টু দ্য বি বা বি ইজ নেক্সট টু দ্য এ। ঠিক আছে, তারপর বলছে অপোজিট। অপোজিট মানে কি অপর পাশে। কারণ একটা রাস্তা যদি দেওয়া থাকে তার এক পাশে একটা জিনিস আছে, তার অপোজিটে একটা জিনিস, মানে কি রাস্তা, ওই অপোজিটে যেতে হলে আমাদের রাস্তাটা ক্রস করতে হবে অপর পাশে। হ্যাঁ, আর বিটুইন বলতে দুইটার মাঝখানে। এই প্রিপোজিশনগুলো আমরা তো ছোটবেলায় শিখছি, ক্লাস 1 2 বা 3 4 5 এর ক্লাসে এগুলো আছে। বিটুইন বলতে দুই পাশে দুইটা জিনিস, বিটুইন মানে কি মাঝখানে একটা জিনিস। যেমন এই যেমন বি, এই যে বি নাম্বার চিহ্নিত যে বক্সটা আছে, বি ইজ বিটুইন এ অ্যান্ড সি। বিটুইন মানে কি দুই পাশে একটা জিনিস আছে তার মাঝখানে বিটুইন। আরও কিছু জিনিস আছে। আজকের ম্যাপের জন্য এই ডিরেকশনটা অনেক ইম্পর্টেন্ট, আজকে যে টেস্টটা আমরা করব। হ্যাঁ, আর আরও কিছু ম্যাপ আছে যে এগুলো অনেক ইম্পর্টেন্ট, কিন্তু আজকে এগুলো দরকার নেই, এইগুলাতে বেশি ফোকাস করেন। একটু দেখেন সবাই। হ্যাঁ, টার্ন লেফট মানে বাম পাশে, এই আপনি সোজা স্ক্রিনের সোজা যেভাবে দেওয়া আছে, বা আপনি পরীক্ষার এক্সামে যেই ইটা পাবেন পিস অফ পেপারটা, ওই পেপার সোজাসুজি বসলে ওরা যেভাবে দেওয়া আছে, ঠিক আছে, আপনার ডান পাশে তো ডান, বাম পাশে বাম হবে। হ্যাঁ, গো স্ট্রেট মানে সোজা, গো পাস্ট মানে কি অতিক্রম করা, ক্রস মানে আড়াআড়িভাবে ক্রস করা, আর কর্নার মানে কি একটা কর্নার। যেমন এই পুরা ডিরেকশন, গিভিং ডিরেকশনের কর্নার হলো শুধু এই পাঁচটা, এই পাঁচটা কর্নার, এই পাঁচটা একটা কর্নার, এই পাঁচটা একটা কর্নার, এই পাঁচটা একটা কর্নার। হ্যাঁ, তারপর নেক্সট টু মানে পাশে, যেমন এ ইজ নেক্সট টু দ্য বি। তারপর কি অপোজিট মানে অপর পাশে, আর বিটুইন আর তো দুইটার মাঝখানে। ঠিক আছে, তাহলে আরেকটা দেখি ম্যাপ ভোকাবুলারি। কি বলছে, সে একটা, এই লোকটাকে দেখতে পাচ্ছি চেয়ারের উপর বসে আছে, এই যে চেয়ারের উপর যে বসে আছে। হ্যাঁ, সো তখন আমরা কি বলবো, অন, হি ইজ সিটিং অন দ্য চেয়ার। তারপর পরে কি, ইন অর্থ কি মধ্যে বা ভিতরে, এই যে কুকুরটা বক্সের মধ্যে আছে এটা। পরে কি, এটা কি অনেকগুলো ফুল, ফুলের উপরে কি একটা, ফুলের উপরে একটা প্রজাপতি, তাহলে কি অ্যাবোভ দ্য, দ্য বাটারফ্লাই ইজ অ্যাবোভ দ্য ফলোয়ার্স, ফ্লাওয়ার্স। তারপর বলছে এটা কি বিড়াল, একটা বিড়াল কি টেবিলের নিচে আছে। ঠিক আছে, এটা কি আন্ডার, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। তারপরে কি আছে, নেক্সট টু, নেক্সট টু মানে কি, যে বললাম আগে পাশে, এই যে গাছের পাশে একটা মানুষ দাঁড়াই আছে, দ্য ম্যান ইজ কি স্ট্যান্ডিং নেক্সট টু দ্য ট্রি। তারপর পরে কি বলছে, কবুতর, এই যে কবুতর দেখতেছে একটা গাছের নিচে, বিলো মানে কি নিচে। হ্যাঁ, তারপরে কি ওভার, ওভার মানে কি একটার উপর দিয়ে অতিক্রম করা, এই যে একটা ভেড়া এটা ঘাসের উপর দিয়া বা একটা ফুলের উপর দিয়ে অতিক্রম করতেছে, লাভ দিয়া যাইতেছে, এটাকে বলো ওভার। আর এই যে বিটুইন, এই যে একটা কুকুর দুইটা চেয়ারের মাঝখানে আছে, মানে কি দ্য ডগ ইজ বিটুইন টু চেয়ার্স। তারপর পরে কি লাগছে, পরে কি বিহাইন্ড, বিহাইন্ড মানে কি একটু আড়ালে, আড়ালে মানে কি পিছনে। পিছনে কেউ যদি, হুম, কারো কারো কোনো কোশ্চেন্স আছে এগুলা বুঝতে? সবাই বুঝতেছেন? ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, এই যে সেকেন্ড লাইনে যে ভাই আন্ডার আর হচ্ছে লাস্টে লিখেছে বিলো, দুইটা ভাই ডিফারেন্ট কি, মানে কখন বিলো আসবে কখন আন্ডার আসবে? আন্ডার বলতে যে একদম হাইট কম, মানে আপনি জাস্ট স্লাইটলি আন্ডার, মানে একদম প্রায় কাছাকাছি একটা অবস্থানে আছেন, মানে নিচে। হ্যাঁ, আর বিলো বলতে যে অনেক অনেকখানি নিচে, মানে আপনার অবজেক্টের তুলনায় যখন জিনিসটা অনেক ছোট হবে, অনেক নিচু হবে, তখন হবে বিলো, অনেক হাইট একটু বেশি। হ্যাঁ, আর আন্ডার মানে জাস্ট আন্ডার, অল্প একটু হাইট। এখানে হাইটের ব্যাপারটা মেইন ডিফারেন্স, মানে আন্ডার বললে হালকা একটু নিচে, আর বিলো মানে অনেক নিচে, বুঝছেন?
আর কোনো ওয়ার্ড নিয়ে কোনো কনফিউশন আছে? আচ্ছা, না ভাই। মাইকটা একটু মিউট করি, কে যেন কথা বলতেছে। সো বিহাইন্ড, এই শব্দগুলো নিয়ে তো আর তো কারো কোনো কনফিউশন নাই, আছে? ভাইয়া হ্যাঁ হ্যাঁ। এই যে এটা কি এইভাবে এটা হবে না যে দ্য বার্ড বিলো দ্য স্কাই, দ্য বার্ড ইজ বিলো দ্য স্কাই। এটা হবে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাই, এটাই। তারপর কি দেখলাম, প্রিপোজিশন। এখানে কয়েকটা প্রিপোজিশন আছে, যেমন এই যে দেওয়া আছে অনেক সুন্দরভাবে। ইন মানে মধ্যে, অন মানে কি টেবিলে একটা উপরে, ঠিক আছে। বিটুইন মানে এই তো দেখছি, ইন ফ্রন্ট অফ মানে কি সামনে, আন্ডার নিচে, ঠিক আছে। তাহলে আমরা প্র্যাকটিস সেশনে চলে যাই নাকি, পারবো তো? এই গিফট রিয়াকশনটা একটু দেখেন সবাই, আর একটু 2 মিনিট এটা একটু ভালোভাবে দেখেন। এটা নিয়ে কারো কোনো সমস্যা থাকলে আমায় বলেন যে কোনটা বুঝেন নাই। এখানে কয়টা দেওয়া আছে? 1 2 3 4 5টা। ভাই গো পাস্টটা একটু রিপিট করবেন? কোনটা? গো পাস্ট। গো পাস্ট মানে, পাস্ট মানে কি অতিক্রম করা না? জি। সো গো পাস্ট মানে ওই জিনিসটা দিয়ে আপনি অতিক্রম করতেছেন। যদি আপনাকে বলে যে গো পাস্ট দা স্কুল, তার মানে কি আপনি স্কুলটা অতিক্রম করতেছেন, এরকম। আর কারো কোনো ওয়ার্ড নিয়ে সমস্যা? অন্য কোনো ওয়ার্ড? কারো কোনো ওয়ার্ড নিয়ে সমস্যা আছে নাকি? না ভাইয়া। ওকে, ঠিক আছে, তাহলে আমরা প্র্যাকটিস সেশনে চলে যাই। আজকে আমরা যেটা প্র্যাকটিস করব সেটা হলো আইএলস এর ক্যামব্রিজ বুক, এটা কত 11, টেস্ট নাম্বার 4, ঠিক আছে। তো ফার্স্টে আমাদের যেটা বেশি ইম্পর্টেন্ট, মানে দাগায় টাগায় যা আইছে আমরা তাই করতে পারবো। আইএলস এর যেই ওরা যে কোশ্চেনটা দিবে, হ্যাঁ, ওই কোশ্চেনে 40টা প্রশ্নের দেওয়া থাকবে, শূন্যস্থান দেওয়া থাকবে। সো ওইখানে আমরা যার যেরকম ইচ্ছা দাগাইটাকে আমরা সবকিছু করতে পারবো, একদম দাগাইটাকে আমরা অ্যান্সার বের করতে পারবো। সো আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি ভাইয়া। ঠিক আছে। সো আমরা পেজ নাম্বারটা কত বলছো? হুম, পেজ নাম্বারটা পেজ 80 পেজ। সবাই তো খাতা কলম নিছি নাকি? জি। আর সবাই একটা জিনিস মাথায় রাখবেন যে আইএলস এর লিসেনিং এর ক্ষেত্রে ওরা তেমন কোনো কমপ্লেক্স ভোকাবুলারি ইউজ করে না। দৈনন্দিন ভোকাবুলারি যেগুলো 1 2 ক্লাসের যে ভোকাবুলারিগুলো আছে, 1 2 3 4 5, ঠিক আছে, প্রাইমারি লেভেলের যে ভোকাবুলারিগুলো আছে ওইগুলাই ওরা কনভারসেশনে ইউজ করে। কোনো ফ্যান্সি টাইপের ভোকাবুলারি ইউজ করে না, ঠিক আছে। অনেকে আছে যে কি টাইপের ভোকাবুলারি, আসলে কিন্তু ভোকাবুলারি আপনি একটু খেয়াল করে যদি শুনেন তাহলে যা বলবে ম্যাক্সিমাম আপনি 40টাই বুঝতে পারবেন। কিন্তু সমস্যা কি আমরা একটু খেয়াল করতে পারি না, বা ওরা একসাথে বলে, অ্যাকসেন্টটা অনেক ফাস্ট হয়, বা ব্রিটিশ অ্যাকসেন্টটা একটু বোঝা একটু টাফ টাইপের, বা এরকম কিছু থাকে, ঝাপসা ঝাপসা বুঝি। না হলে দেখবেন যে সব যে কটা ওয়ার্ড বলে ম্যাক্সিমাম আপনি শুনতে পারেন। আর আপনার আইএলস লিসেনিং করার ক্ষেত্রে যে আপনার 100% ওয়ার্ড বোঝার কোনো দরকার নেই, আপনার 50% শব্দ বুঝলেই, এখানে সবই তো দেওয়া আছে। এখানে তো আমরা গেস করেই বলতে পারি যে এখানে কি হতে পারে। যখন এখানে দেখেন কি লাগছে, এখানে একটা ইভেন্টের নাম দেওয়া আছে, এখানে একটা ইভেন্টের নাম দেওয়া আছে। এখানে কি বলছে, অন হোয়াট অর এ নাম্বার, তার মানে কি একটু বলেন তো, আপনি একটু কথা বলেন। অন হোয়াট অর এ নাম্বার মানে কি? একটা ওয়ার্ড হবে আবার পাশাপাশি একটা নাম্বারও লিখতে নাম্বার, হবে। হ্যাঁ, মানে লিখতে হবে এরকম ম্যান্ডেটরি না, আপনি চাইলে দিতে পারবেন একটা ওয়ার্ড শুধুমাত্র আর একটা নাম্বার। এটা কে জানে, একটা কোশ্চেন করছিল গ্রুপে গতকালকে না গত পরশুদিন। সো এটা মাথায় রাখবেন যে ওয়ান ওয়ার্ড অ্যান্ড অর এ নাম্বার, অ্যান্ড আছে কি, অ্যান্ড অর্থ এবং। আপনি চাইলে একটা ওয়ার্ড এবং একটা নাম্বার ইউজ করতে পারবেন, অথবা একটা নাম্বারই শুধু ইউজ করতে পারবেন। এটা আপনার কোশ্চেন প্যাটার্নের উপর বা কোশ্চেন অ্যান্সারের উপর ডিপেন্ড করে। সো এখানে কি বলছে, একটা ইভেন্ট, হ্যাঁ, ইভেন্ট, তারপর কস্ট, ভেনু, নোটস, এগুলো দেখে ফেলবো। হ্যাঁ, যে কোনো একটা ইভেন্ট বলছে, একদম ইজি, কিন্তু একটা ইভেন্ট, 3টা ইভেন্টের নাম দেওয়া আছে, জাস্ট এর একটা ওভারভিউ দেবো। তারপরে কি কস্ট দেওয়া আছে এত, ভেনু, ভেনু মানে কি লোকেশন, মানে কি জায়গা, একটা জায়গার নাম হবে এখানে, ঠিক আছে। ভেনু মানে কি,
হ্যালো, ভাই নয়েজ হইতেছে অনেক। আচ্ছা নয়েজ হইতেছে, নয়েজ কি আমার থেকে আসতেছে না অন্য কারো কেউ? না 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 না, না, না রিজন ভাই খান আপনার নামে কাছে একটা না। আচ্ছা, যার নয়েজ হইতেছে সে একটু মাইকটা একটু মিউট করি, হ্যাঁ, আমাদের একজনের জন্য বাকিদের সমস্যায় ফালাই তো লাভ। ওকে, সো আই থিঙ্ক নয়েজ ইজ গন। অ্যান্ড ভেনু, এখানে কি বলছে ভেনু? হুম, ভেনু মানে কি একটা জায়গা, এটা তো জানি যে ভেনু মানে একটা জায়গা, হয়তো জায়গার নাম বলবে। এখানে আবার দেওয়া আছে দা ড্যাশ স্কুল, এটা স্কুলের নাম হয়তো পারে, এটা পাবলিক স্কুল বা এটা প্রাইমারি স্কুল বা কিছু একটা স্কুল, হ্যাঁ, এটা আমরা বুঝে ফেলাইছি। দা ড্যাশ স্কুল, স্কুল মানে কি কোনো একটা স্কুল, স্কুলের নাম বলবে কি টাইপের স্কুল। ইউনিভার্সিটি তো স্কুল হয় না, স্কুল তো তিন টাইপের হয়, প্রাইমারি স্কুল, তারপর কি হাই স্কুল বা সেকেন্ডারি স্কুল, এই টাইপের কিছু একটা স্কুলের নাম হবে এরকম। এটা আমরা আগে গেস করে নিব এই কোশ্চেনটা পড়ার। আর সব থেকে মনে রাখতে হবে খুব দ্রুত, যত দ্রুত অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সবাই অ্যান্সারগুলো মাথার মধ্যে ঢুকাই নেবেন যে কি বলছে আসলে। তো এখানে বলছে ভেনু কস্ট, ঠিক আছে, কস্ট এখানে দেওয়া আছে, সবগুলাই কস্ট দেওয়া আছে। তো কস্ট আমাদের দরকারই নেই, সাবজেক্ট ওটার দিকে তাকানোর দরকারই নেই আমাদের। যেখানে তাকাতে হবে নোটস বলছে, হ্যাঁ নোটস। এখন নোটস বলার পর একটা উদাহরণ পড়বো যে নোটস বলতে কি বলছে, যে ওরা নোটস বলতে কি বলছে এখানে। যেমন এখানে একটা পড়লি আমরা বুঝতে পারবো যে কি লাগছে, অলসো অ্যাপিয়ারিং কি ক্যারায়ন হার্ট, কি লাগছে প্লেস দ্য ড্যাশ। যাই হোক অত কিছু দরকার নেই, একজন নাম আছে সে কি খেলা করে, কিছু একটা কিছু খেলে, প্লে দা ড্যাশ। এখানে প্লে দা ড্যাশ আমরা বুঝে ফেলেছি, হয়তো ফুটবল, ক্রিকেট, অন্যান্য যে গেম আছে ওইগুলা মাথার মধ্যে ঘুরামো যে এই টাইপের গেম কোনটা বলবে, দাপ করে লিখে ফেলাম, শেষ। এই লোকটার নামটা হাইলাইট করবো আমরা, প্লে। হ্যালো, হুম, সো এটা হাইলাইট করবো আমরা, ঠিক আছে। তারপরে আসছে কি ডার্ক রেসেস, ডার্ক পাতি কিছু একটা রেস করবে, ও অত কিছু দরকার নেই আমাদের। আমাদের ভেনু বলছে এখানে স্টার্ট বিহাইন্ড দ্য, বিহাইন্ড মানে কি এইমাত্র পড়ছি, বিহাইন্ড মানে কি পিছনে। পিছনে, এইমাত্র পড়ছি। সো স্টার্ট বিহাইন্ড দ্য, স্টার্টের দরকার নেই, আমরা শুধু কি বিহাইন্ড দ্য ড্যাশ, কিছু একটা পিছনে, একটা জায়গার নাম বলবে যে এটার পিছনে, এটা মাথায় রাখবো। আর এটা এখানে স্কুল, দ্য ড্যাশ স্কুল, কিছু একটা স্কুলের নাম, কিছু কোন টাইপের স্কুল আর কি। পরে কি বলছে প্রাইস টিকিটস ফর ড্যাশ, কি লাগছে হেল্ড ইন দ্য এন্ড অফ দ্য ফেস্টিভ্যাল। প্রাইস টিকিটস ফর ড্যাশ, কোনো একটা কিছুর জন্য প্রাইসের টিকিটটা কি করবে, ফেস্টিভ্যালের শেষে আর কি দিয়ে দেওয়া হবে। সো এখানে এটা এইটা এইটা কিওয়ার্ড হিসাবে ধরবো, টিকিটস ফর, ফর অর্থ কি জন্য, কাদের জন্য, ফর মানে কি জন্য। এই সমস্ত ওয়ার্ড যদি দেখি তাহলে এত কিছু আমাদের পড়ার দরকার নেই, ফর মানে জন্য, কিছু একটার জন্য, এটা মাথায় রেখে বাস হাইলাইট করে দেবো যে কি এর জন্য, ঠিক আছে, ইন দ্য ফেস্টিভ্যাল। আর ফেস্টিভ্যালটা এখানে কিওয়ার্ড হিসাবে ধরবো। তারপরে পরে কি হচ্ছে ডাক্স। আর আমাদের সবসময় মনে রাখবে যে সিরিয়াল কোন থেকে কোথায় গেছে, আমরা এক সিরিয়াল এই, দুই এই, তিন এই, চার এই, পাঁচ এই, আমরা আবার এইটা পাঁচ ভাববো না। পরে কি হচ্ছে ডাক্স ক্যান বট ইন দ্য ড্যাশ, ডাক্স ওই পাতি হাঁসগুলা কোথায় এটা কেনা হয়, ঠিক আছে, ডাক্স ক্যান বট, এখানে বট ডাক্স, ডাক্স কেনা হয় কোথায়, ইন দা, এই যে ইন দা, ইন শব্দটা আমরা হাইলাইট করবো। ইন মানে কি বুঝে গেছি কি কোনো একটা জায়গার ভিতরে, প্রিপোজিশন। আমরা শুধু ইন শব্দটাও যদি হাইলাইট করি তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে কি বলতে চাইছে। তাহলে আমরা শুধু ইনটা ধরি, ডাক্সের দরকার নেই, ডাক্স ইন। ঠিক আছে, তাহলে ইন দ্য ডাক্স ক্যান বোর্ড। আচ্ছা তিনটাই আমি হাইলাইট করলাম বোঝার সুবিধার জন্য, ঠিক আছে। ইন দ্য ড্যাশ কোনো একটা জায়গায়, এটা ফ্রি, এটা কি ভেনু, ভেনু মানে কি একটা হল, হলের নাম, এই যে হল দেওয়া আছে মানে কি একটা নাম হবে হলের, ভেনু যেহেতু নাম, একটা হল, কিছু একটা হল। তো পরে কি বলছে প্রাইস প্রেজেন্টেড অ্যাট 5 PM বাই এ ওয়েল নোন, বাই অর্থ কি জন্য, আর বাই অর্থ কি দ্বারা, বাই অর্থ কি ধারা, এ ওয়েল নোন, এটা এটা এত কিছু দরকার নেই। প্রাইস প্রেজেন্টেড বাই এ ওয়েল নোন, কার একটা নাম বলবে এখানে, বাই এ ওয়েল নোন, নাম বলতে পারে, বা ওয়েল নোন কি নাম বলবে না, নাম বলবে না, বাই এ ওয়েল নোন তার পেশার নাম বলবে, কিছু একটা সে পেশায়, যেহেতু এটা কি আমরা গেস করবো, তাহলে গেস করি, গেস করে কি যেহেতু এটা খেলা টেলা নিয়ে বা একটা কি অনুষ্ঠান টাইপের, ইভেন্ট টাইপের, ঠিক আছে। এখানে বলা আছে যে যে সে খেলে
এই একটা লোক ব্যক্তির নাম বলা হয়েছে, সে কিছু একটা খেলে, ক্রিকেট বা ফুটবল বা ভলিবল বা অন্য যে কোনো গেম আছে। সো এখানে কি স্পোর্টসের কোনো একটা সেলিব্রিটির নামই বলবে, সেলিব্রিটির নাম না, এখানে সেলিব্রিটির মানে ইটা বলবে, সে কোন কি জন্য বিখ্যাত বা তার গেমের নামটা এরকম বলতে পারে, বা ইয়ে ওয়েল নোন রাইটার বা আম, এই টাইপের কিছু একটা বলবে, এটা গেস করে রাখলাম। পরে কি বলছে এখানে, এইখানে দেখেন এটা কি, এটাকে কি বলে একটু বলেন তো সবাই। হেডিং ম্যাচিং ইনফরমেশন। ম্যাচিং ইনফরমেশন, হ্যাঁ। সো এখানে কি বলছে যে রাইট দ্য কারেক্ট লেটার এ বি সি নেক্সট টু দ্য কোশ্চেন্স। এখানে আমরা দেখবো ফার্স্টে, দেখার পর এখানে দেখেন সবগুলার ক্ষেত্রে এই যে হেডিং ম্যাচিং বা ম্যাচিং ইনফরমেশন যেটা আছে, এরকম কোশ্চেন থাকলে আমরা যদি দেখি যে এই লেখাগুলো সব এক, মেইনলি তিনটাই কি আছে, মেইনলি সুইটেবল, সেম ওয়ার্ডই, কিন্তু সুইটেবলও সেম ওয়ার্ড, মেইনলি মানে এই কোশ্চেনের পার্সপেক্টিভে সেম ওয়ার্ড। সো আমরা করবো কি, এরকম যদি ওয়ার্ড সেম দেখি তাহলে এগুলো আমার দেখারই দরকার নেই, তাহলে আমরা দেখবো কি চিলড্রেন, ফর চিলড্রেন অর্থ কি ছাত্রদের জন্য, ফর অ্যাডাল্টসের জন্য, ফর পিপল অফ অল এজ সব বয়সের মানুষের জন্য, বাস শেষ। আমরা শুধু এই শব্দগুলো দাগাবো ফরের পর, কাদের জন্য। তাহলে এখানে বুঝতেছি যে কিছু একটা ইভেন্ট হবে বা কিছু একটা নাচ গানের অনুষ্ঠান হবে, যেটা চিলড্রেনের জন্য নাকি অ্যাডাল্টের জন্য নাকি কি সব শ্রেণী পেশার মানুষের, সব বয়সী মানুষের জন্য। এখানে আবার বলা আছে, যদি এটা না বুঝি পরে আমরা এটা দেখবো। কি লাগছে, দ্য মিস্ট্রি অফ কি মোল্ডন, এই একটা ইভেন্টের নাম, এই ইভেন্ট আবার এটা কি ফায়ার অ্যান্ড ফ্লোট, বন্যা এবং আগুন। সো বিভিন্ন ইভেন্টের নাম দেওয়া আছে, এই ইভেন্টগুলা কাদের জন্য সেটাই এখানে বিস্তারিত বলবে, ওরা অনেক কিছু প্যাসে এটা সেই বলবে। সো আমাদের এটা মাথা রাখতে হবে, হয়তো হবে এখানে কি, হয়তো ছাত্রদের শিশুদের জন্য, নইলে কি অ্যাডাল্টের জন্য, নইলে সব শ্রেণী পেশা মানুষের জন্য, বাস শেষ, আর কিছু দরকার নেই। আর এগুলো হাইলাইট করার দরকার নেই, কারণ এগুলো তো ওরা নিজেরাই বলবে, আমাদের পড়তে হবে কি কোশ্চেনগুলা। আর কোশ্চেনে যখন দেখবো মেইনলি প্রত্যেকটা আছে, মেইনলি, তাহলে আমাদের মেইনলি আর কিওয়ার্ড হিসেবে নিবই না, আমরা নিব কি শিশুদের জন্য নাকি বয়স্কদের জন্য নাকি এই যে সব শ্রেণীর মানুষদের জন্য, বাস শেষ, হাইলাইট করা। পরে আমরা দেখি এই যে এটা অনেক কি হিডিং ম্যাচিং না তো, এটা কারেক্ট স্টেটমেন্ট বা এরকম টাইপের হিডিং ম্যাচিং বলতে পারি। সো এখানে হিডিংগুলো দেওয়া আছে, হ্যাঁ, ইনফরমেশন ম্যাচিং। সো এখানে কি বলা আছে, আমরা ফার্স্টে দেখবো এইগুলা দাগানের দরকার নেই, কারণ এইগুলা কি, এই জিনিসগুলা সব ওরা কোশ্চেনই বলে দিবে যে এইটার পর এইটার পর এটা, তাহলে এগুলাকে আমাদের দাগানের কোনো দরকার নাই। তা আমরা যে জিনিসটা দাগাবো এখানে কিওয়ার্ড হিসাবে নিব, এটা কি বলছে, ওয়াজ গিভেন বাই অন পারসন, কিছু একটা জিনিস যেটা কি একজন ব্যক্তি দিছে, এটা দাগাবো অন পারসন গিভেন। আমরা বুঝতেছি, হ্যালো, জি ভাইয়া। মানে কিছু একটা দিছে, হয়তো বা কিছু একটা দান করছে, গিভেন কি একটা দান করছে বা কিছু একটা দিয়ে দিছে, গিভ অ্যাওয়ে। সো এটা কি একজন ব্যক্তির দ্বারা দিছে। আর একটা দেখি, যখনই এখানে দেখবো যে একজন ব্যক্তি দ্বারা দিছে, তখন আমরা খুঁজবো যে আবার কি অন্য বেশি ব্যক্তির, অন্য কোনো মানে 2 থেকে 3 জন ব্যক্তির দ্বারা কিছু দেওয়া হয়েছে কিনা, এরকম কোশ্চেনটা খুঁজি। কান্ট্রি, এই যে আরেকটা আছে কি, গিভেন বাই মেম্বার্স অফ পাবলিক, হ্যাঁ, অনেকগুলা লোকজনের দ্বারা দেওয়া হয়েছে এটা, তাহলে এখানে কিওয়ার্ড ধরবে এটা গিভেন বাই মেম্বার অফ পাবলিক, এটা ধরলাম কিওয়ার্ড। এখানে একজনের মাধ্যমে দিছে, এখানে একজনের বেশি দিছে, তাহলে পোস্ট কোশ্চেনে যখন বলবে একজনের বেশি দিছে তখন আমরা এটা ধরবো, আর যখন একজন মানুষ দিছে তখন এইটা দেখবো। তারপরে কি আছে, পরে বলা আছে ওয়াজ রিসেন্টলি কি পাবলিসাইড ইন দ্য মিডিয়া, এত কিছুর দরকার নাই, ওয়াজ রিসেন্টলি পাবলিসাইড এত কিছুর দরকার নেই, পাবলিসাইড মিডিয়া আছে মানে কি মিডিয়াতে পুরো ভাইরাল টাইরাল হয়েছে এই টাইপের কিছু, এখানে শুধু ডাক দিব কি মিডিয়া। রিসেন্টলি বা রিসেন্টলি ধরতে পারি, রিসেন্টলি না ধরলেও হবে, শুধুমাত্র কি মিডিয়াতে কি পাবলিশড হয়েছে, পাবলিসাইজড, বাস এই দুইটা কিওয়ার্ড দিলাম। তারপরে কি বলছে, ইনক্লুড সাম আইটেমস গিভেন বাই দ্য আর্টিস্ট, মানে কিছু আইটেম, অনেকগুলো আইটেম যেটা দিছে কি, এই যে এখানে বলা আছে গিভেন বাই ওয়ান পারসন, এটা কি একজন ব্যক্তির মাধ্যমে দিছে, আর এটা কি বলছে অনেকজন মানুষের মাধ্যমে দিছে, আর এটা কি বলছে শুধুমাত্র আর্টিস্টরা দিছে। তাহলে এই ওয়ার্ডটা গিভেন বাই দাটা দরকার নেই, আর্টিস্ট এটা। পরে কি বলছে, ইনক্লুড দ্য মোস্ট পপুলার এক্সিবিশন ইন দ্য মিউজিয়াম, মানে কি অনেক পপুলার জনপ্রিয় এইগুলা, তার এখানে এত কিছু ইনক্লুড দ্য মোস্ট পপুলার কিছু দরকার নাই, মোস্ট মানেই তো বুঝি যে অনেক, পপুলার মানেই তো জনপ্রিয়, মোস্ট মান তো থাকবেই পপুলারের সাথে, এটা দরকার নাই। পপুলার এক্সিবিটস ইন দ্য মিউজিয়াম, পপুলার এক্সিবিটস
তাহলে আমরা এখানে দেখবো যে পপুলার এক্সিবিট মিউজিয়াম। পরে কি বলছে, ইজ দ্য লার্জেস্ট অফ ইটস কাইন্ড অফ দ্য ইন দ্য কান্ট্রি, সবথেকে বড় একটা জিনিস ড্যাশ ইজ, এই যে ইজ ড্যাশ ইজ মানে এর আগে কি কিছু একটা আছে যেটা অনেক বড় একটা কি লার্জেস্ট ইন দ্য কান্ট্রি, একটা দেশের বড় কিছু একটা জিনিস আছে এখানে। সো এই যে ইজটা বোঝার জন্য যে কোন জিনিসটা, তখন আমরা এখানে যাব কোন জিনিসটা, স্কাল্পচার নাকি পেইন্টিংস নাকি এক্সিবিশন নাকি কয়েন্স নাকি গ্যাস এবং এই জিনিসগুলা। সো এখানে নোট করবো আমরা দ্য লার্জেস্ট অফ ইটস ইন দ্য কান্ট্রি, এখানে এই শব্দগুলা কিওয়ার্ড। পরে কি বলছে, হ্যাজ হ্যাড সাম অফ দ্য, হ্যাজ হ্যাড এর এত কিছু দরকার নেই, সাম অফ দ্য ড্যাশ ইজ কি কন্টেন্টস রিলোকেটেড। রিলোকেটেড মানে কি এটা বলি সবাই, হ্যালো, রিলোকেটেড মানে কি একটু বলি সবাই, হ্যালো, সবাই কি শুনতে পাচ্ছেন? জি ভাই শোনা যাচ্ছে। ওকে, সো রিলোকেটেড মানে কি একটু বলতে পারেন কেউ? মানে স্থানান্তরিত করা হয়েছে, হ্যাঁ, এক জায়গা থেকে আরেক জায়গায় নিছে। সো আমাদের এখানে কি বলতে হবে, 1 সেকেন্ডের মধ্যে আমরা এই কিওয়ার্ডগুলো দাগাইয়া 1 সেকেন্ডের মধ্যে আমরা ওয়ার্ডগুলো দেখবো। এখানে কি লাগছে, 22 এত সেঞ্চুরি পেন্টিংস, এত সালের পেন্টিংগুলা কিছু একটা হয়েছে কি, একজন মানুষ যারা দিছে নাকি প্রিসাইজ বা মিডিয়াতে কভার হয়েছে, অনেক বেশি ভাইরাল হয়েছে, নাকি অনেক মানুষজন, পরেরটা কি আছে সি নাম্বারে, গিভেন বাই মেম্বার্স অফ দ্য পাবলিক, অনেক লোকজন মিলে দিছে, নাকি গিভেন বাই দ্য আর্টিস্ট, নাকি আর্টিস্ট দিছে, নাকি পপুলার এক্সিবিশন ইন দ্য মিউজিয়াম, নাকি এটা কি জনপ্রিয়, নাকি এটা কি সবথেকে বড় লার্জেস্ট ইন দ্য কান্ট্রি, অনেক বড় একটা কিছু, নাকি কি কন্টেন্টস রিলোকেটেড, নাকি এটা রিলোকেটেড করা লাগবে মানে কি স্থানান্তরিত করা লাগবে, নাকি স্থানান্তরিত করা লাগবে, এই জিনিসগুলো মাথায় রাখবেন। হ্যাঁ, তো এখানে কি বলছে, 1 সেকেন্ড আমরা পড়তেছি, গিভেন বাই 1 পার্সন, একজন লোক দিছে, ঠিক আছে, মিডিয়া আছে মানে কি মিডিয়াতে অনেক ভাইরাল হয়েছে, পরে কি অনেকজন লোক, মেম্বার অফ দ্য পাবলিক, অনেকজন লোক মিলে দিছে, পরেরটা কি শুধুমাত্র আর্টিস্টরা দিছে, পরেরটা কি পপুলার অনেক জনপ্রিয় একটা এক্সিবিট, যে কোনো একটা হতে পারে, যেমন এখানে কি একটা জনপ্রিয় স্কাল্পচার নাকি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এক্সিবিশন নাকি কোনো একটা, হ্যাঁ কোনো একটা কি অনেক জনপ্রিয়, নাকি অনেক সব থেকে বড়, নাকি কি কন্টেন্টস রিলোকেটেড, নাকি স্থানান্তরিত করা লাগবে। সব বুঝে হলাইছে এগুলা। হ্যাঁ, এই শব্দগুলো দাগানোর মাধ্যমে এখানে দেওয়া আছে এইগুলা স্কাল্পচার, কয়েন্স, গ্লাস, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এক্সিবিশন, 19th সেঞ্চুরি পেন্টিং, এই কোনো একটা পেন্টিং এখানে এই স্টেটমেন্টের সাথে যাবে, যেটা কি হয়তো বা বলতে পারে যে স্কাল্পচার গিভেন বাই 1 পার্সন, একটা মানুষের মাধ্যমে দিছে, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এক্সিবিশন গিভেন বাই 1 পার্সন, বা মিডিয়াতে অনেক ভাইরাল হয়েছে, এই টাইপের কিছু একটা বলবে। সো আমাদের আর কিছু দরকার নেই, আর এখানে হাইলাইট করার কিছুই নেই, কারণ এগুলা বলবে ওরা, যখনই বলবে তখনই আমরা ফোকাস করবো এইখানে এই সব ওয়ার্ডে, 1 পার্সন নাকি বেশি পার্সন, নাকি আর্টিস্টটা, নাকি সবথেকে বড়, নাকি এটা কি পাল্টানো লাগবে, রিলোকেট করা লাগবে, আর শেষ। পরে এখানে আসি, বেসমেন্ট অফ মিউজিয়াম। বেসমেন্ট অফ মিউজিয়াম, এখন এটা দেখেন, এটা একটা ম্যাপ, ডিরেকশন টাইপের ম্যাপ, এটা কি একটা ফ্লোর প্ল্যান দেওয়া আছে না, টয়লেট, এখানে সিটিং এরিয়া, বসার জায়গা, এখানে কিছু একটা এই যে স্টেয়ার, নিচে নামা বা উপরে ওঠা, এখানে ফার্নিচার, মানে কি এটা একটা বিল্ডিং এর একটা কি ম্যাপ না, এটা বিল্ডিং এর একটা কি প্ল্যান দিছে না এভরিওয়ান, হ্যালো, এটা বিল্ডিং একটা প্ল্যান দিছে। সো এইটা দেখার পর এরকম কোনো প্ল্যান যদি পাই, আমরা প্ল্যান পাওয়ার পর কি করবো, আমরা দাগাবো এই সাইডে কি রাইট না লেফট, বলেন সবাই, এই সাইডে কি রাইট না লেফট? রাইট। রাইট। সো আমরা এই সাইডে কি লিখবো, ডান পাশ, এই যে এই পাশে কি রাইট। আর এই পাশে কি লেফট না, এই পাশে এটা কি, এই যে স্টেয়ার, এটা কি ঢোকার জায়গা। সো আমরা চাইলে এরকম দাগ দিয়ে নিতে পারবো এক্সামের হলে, এত টাইম যদিও থাকে না। এখান থেকে কি স্টেয়ার মানে কি এখান থেকে এন্ট্রিটা হবে, সিঁড়ি যেহেতু আছে। হ্যাঁ, মানুষ তো আর এই পাশ দিয়ে আসতে পারে না, অন্য কোনো জায়গা তো খালিও না, এই মাত্র এইখানেই দেওয়া আছে সিঁড়ি, তো সিঁড়ি এই পাশে হয়েছে রাইট, এই পাশে হয়েছে লেফট, ঠিক আছে।
হ্যাঁ, রাইট লেফট না বলে তো নর্থ সাউথ বা ইস্ট এগুলো বলতে পারে। নর্থ সাউথ বলতে এখানে নর্থ সাউথে কোনো সাইন দেওয়া আছে এই ম্যাপে? না ভাই, না দেওয়া ভাই। নাই, তার মানে কি নর্থ সাউথ তারা বলবে না, এটা মাথায় রাখতে হবে। আর যদি নর্থ সাউথে এখানে সাইন দেওয়া থাকতো এরকম যে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, ঠিক আছে, তখন আমাদের নর্থ সাউথের কথা বলবে এরকম একটা গেস করে নিতে হইতো। যেহেতু দেওয়া নাই তার মানে কি নর্থ সাউথ নিয়ে বলবে না, রাইট লেফট। আর যেহেতু বলছে এটা প্ল্যান ম্যাপ টাইপের, হ্যাঁ, প্ল্যান একটা বাসা বা বিল্ডিং এর যখন প্ল্যান দেওয়া থাকবে তখন সেক্ষেত্রে ওরা নর্থ ইস্ট এগুলো বলে না, ওরা সম্ভবত বেশিরভাগই, যেমন আপনি যদি একটা বিল্ডিং এ ঢুকেন ওরা কি বলবে যে উত্তর দিকে দক্ষিণ দিকে যান। দিক নির্ণয় করতে হলে তো বিল্ডিং এর বাইরে যেতে হবে, তারপর দেখবেন যে সূর্য কোন দিকে উঠে, তারপর দিক নির্ণয় করবেন, ঠিক আছে। কিন্তু যখন একটা রুমের ভিতরে একটা এরিয়া, একটা ইউনিভার্সিটি একটা প্ল্যান বা কি বলে এটারে লেআউট দিবে আপনাকে, ওই ক্ষেত্রে দেখা গেছে আপনার রাইট লেফট এগুলো অনেক ইম্পর্টেন্ট, ওরা এইভাবেও আপনাকে ডিরেকশন দেবে। তাহলে এটা কি লেফট, লেফট, ঠিক, যাই হোক হাতের লাগে ভালো আসতেছে না, যাই হোক। সো এই যে মেইন ডিরেকশন আমরা এটাকে ভাগ করে নিলাম, এই যে এই লাল কালি দিয়া দাগ দিলাম একদম এই পর্যন্ত, যেহেতু এটা স্টেয়ার। তো তারপর স্টেয়ারের এই পাশে হয়েছে আপনার লেফট, মানে এই যে এটার কথা বলবে যখনই ওরা বলবে লেফট, তার মানে কি এই মাঝখান দিয়ে ভাগ করলাম, ভাগ করার পর এই পাশে লেফট, এই যা আছে এই সম্পূর্ণ অংশটু এই দাগের এই পাশে লেফট আর এই পাশে কি রাইট। হ্যাঁ, বুঝছেন সবাই? ম্যাপ পাওয়ার পর এবার দাগাই নিব আমরা, বুঝছেন এভরিওয়ান? হ্যাঁ, আরেকবার একটু বলবেন? জি ভাই। হ্যাঁ অবশ্যই আরেকবার রিপিট করব। এই যে স্ট্রেয়ার, এখানে আমরা কি আমরা যখনই একটা প্ল্যান বা কোনো একটা বিল্ডিং এর, হ্যাঁ, লেআউট দেখব বা একটা প্ল্যান দেখব বা বিল্ডিং এর একটা ডায়াগ্রাম দেখব, সো তখনই আমরা বুঝে নিব যে এখানে নর্থ সাউথ বা ইস্ট ওয়েস্ট এই টাইপের কিছু দিবে না, ঠিক আছে। এখানে দিবে কিছু ডিরেকশন। যেমন আমরা বিল্ডিং এর ভিতর যদি প্রবেশ করি তখন বলবে যে বিল্ডিং এর সোজা যাও, উত্তর দিকে যাও, তারপর দক্ষিণ দিকে গিয়ে তুমি ক্যাফেটেরিয়া পাবা, এরকম তো বলবে না, বলবে যে সোজা যাও, হয়তো হাতের বামে তুমি ক্যাফেটেরিয়া দেখবা, না হাতের ডান পাশে, বা সোজা নাক বরাবর গেলে কর্নারে ক্যাফেটেরিয়া, এরকম কিছু ওয়ার্ডই বুঝাবে ওরা। সো যখনই এরকম টাইপের ডায়াগ্রাম দেখবো, একটা বিল্ডিং এর প্ল্যান দেখবো, তখন বুঝবো যে ওরা আমাদেরকে ডিরেকশন দিবে, ঠিক আছে। সো আগে ডিরেকশন দিলে, যেহেতু এটা স্টেয়ার আছে, স্টেয়ার মানে কি সিঁড়ি, সিঁড়ি দিয়ে মানুষ তো নামবে, হুম। সো এখানে তো অন্য কোনো জায়গা থেকে প্রবেশ করার কোনো দরজা মরজা কিছু রাখে না, এই যে পুরো একটা ম্যাপ রাখছে কোনানে একটা সিঁড়ি দিছে, তার মানে কি স্পিকাররা এই সিঁড়ি থেকেই শুরু করবে। তো সিঁড়ি থেকে যেহেতু শুরু করবে, সিঁড়ির সোজা একটা দাগ টানবো, টানার পর এই পাশে যেটা আছে এটা লেফট, বাম পাশে আমরা তো স্ক্রিনে দেখতে পাচ্ছি যে লেফট কোন পাশে। সো এই পাশে যেটা আছে এটা লেফট, এই পাশে যেটা রাইট। তো এর ক্ষেত্রে যেগুলো হয় এরকম ম্যাপ ট্যাপ দেওয়া থাকলে তখন আমরা এইগুলো বের করে নিব, লিখে নিব ম্যাপ দেখার সাথে সাথে লেফট রাইট, ঠিক আছে। সো তারপর আরেকটা জিনিস দেখি যে এই লোকটা যখন এই সোজাসুজি যাবে তখন কি তার লেফট হবে এই পাশে, রাইট হবে এই পাশে, কিন্তু যখন ঘুরে এই লোকটা ঘুরে এইদিকে ফিরবে, এইদিকে তার মাথাটা থাকবে, এইদিকে মুখ দিয়ে থাকবে, হ্যাঁ, এইদিকে মুখটা দিবে, তীর চিহ্ন দিলাম, এইদিকে মুখ দিবে, তখন কিন্তু ডিরেকশন চেঞ্জ হবে না, তখন লেফট হবে কোন পাশে বলেন একটু? ইয়ের দিকে। এক সেকেন্ড, বলেন। লেফট হবে ইয়ের দিকে। তখন লেফট হবে কোন পাশে? আর রাইটে গেলে লেফট হবে ইয়ের দিকে। ঠিক আছে, আমরা সোজা দাগ টেনে নিচ্ছি আগে, সোজা দাগ টানলাম, টানার পর এই পর্যন্তই টানলাম। সো যখন এইদিকে লোকটা ঘুরবে তখন তার লেফট হবে কোন দিকে? এই পাশে, এই পাশে লেফট হবে না, ইয়ের দিকে, হ্যাঁ। নাকি এই পাশে রাইট হবে? সোজা এইদিকে গেল, তারপর এইদিকে খুললো, এদিকে কি হবে? লেফট। এদিকে লোকটা এদিকে তাকাই থাকলে এদিকে কি হবে? বলেন বলেন। ইয়ের দিকে লেফট আর এস এর দিকে রাইট। আচ্ছা ঠিক আছে, তাহলে সেইটাই লিখি, তাহলে লেফট হবে এটা LEFT, রাইট।
আচ্ছা রাইট দিয়ে দিলাম, এই যে রাইট, এটা লেফট। আর যখন এইদিকে সে তাকাবে, এদিকে সে মুখটা করবে, তখন কি হবে? এ এর দিকে লেফট, সি এর দিকে রাইট। বি এর দিকে কি? এ এর দিকে লেফট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এদিকে রাইট হবে তখন নাকি? তাহলে এটা এই পেন্সিল দিয়ে দেখি, তাহলে এই পেন্সিল দেওয়া আর লেখা দিই শুধু, এটা হবে রাইট নাকি? ভাগ করে দিলাম, এটা কি লেফট? লেফট, ঠিক আছে, বুঝছি সবাই? বুঝছি, বিষয়টা ক্লিয়ার না, কোনো কনফিউশন আছে? জি ভাইয়া। ঠিক আছে, তাহলে আরেকটা জিনিস করব, সেটা হলো গিয়া যে আমরা কর্নার গুলা ফাইন্ড আউট করবো, কর্নার কোথায় কোথায় আছে। এই একটা কর্নার না, এই রাস্তাটা কি একটা কর্নার না? এই রাস্তাটা কি একটা কর্নার না? এটা একটা কর্নার না একটা? এই রুমটাও কিন্তু একটা কর্নার নাকি? তারপরে এই রুমটা একটা কর্নার আছে, এই রাস্তাটাও একটা কর্নার। তাহলে আমাদের কর্নার আছে, রাস্তা কর্নার আছে কয়টা? একটা, দুইটা। বুঝছি সবাই? এটা কর্নার না নাকি কনফিউশন আছে? থাকলে বলেন। এই যে এই রাস্তাটা কি কর্নারে না? এই রাস্তাটা, তবে কি এই রাস্তাটা কর্নারে না? ঠিক আছে। আর যদি বলে রুমের কথা, রুমের কর্নার, তাহলে এখানে কয়টা কর্নারে রুম আছে? টয়লেট আছে, এইটা আছে, না এইটা আছে একটা কর্নারে, হ্যাঁ, বা এইটাও একটা কর্নারে আছে। সো আমি সব মুছে দিচ্ছি, এগুলো মাথায় রাখেন, ঠিক আছে? শুধু আমরা এখানে ডিরেকশনটা দাগাই দেখলাম, ডিরেকশন এইখান থেকে এইভাবে হবে ডিরেকশনটা, এই যে, ঠিক আছে। এটা লেফট, এটা রাইট, যাই হোক। পরে এটা দেখেন যে পরে এটা বলবে যে ওরা রেস্টুরেন্ট, ক্যাফেটেরিয়া, এগুলো তোরা নাম বলবে, বললে রেস্টুরেন্ট অনুযায়ী ধৈর্য মানে শুনতে হবে, শুনে শুনে লিখবেন। যাই হোক, পরে আমরা চলে যাই এটা। পরে কি আছে এনে? মাল্টিপল চয়েসের ক্ষেত্রে, মাল্টিপল চয়েসের ক্ষেত্রে কি করতে হবে? কিওয়ার্ড কোনটা নেব? হুইচ টু অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স আর কি শেয়ার্ড বাই দ্য সাবজেক্ট অফ দ্য কি জনাস সাইকোলজি স্টাডি। জনাস সাইকোলজি স্টাডি কোন সাবজেক্টের, হ্যাঁ, বৈশিষ্ট্য আছে, সাবজেক্টের মধ্যে কোন বৈশিষ্ট্যটা আছে, সেখানে আমরা কি দাগাবো? হুইচ টু ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য, এনে টুটা দাগাবো। টু দাগান দরকার নাই, বা দাগাইতে পারেন। টু ক্যারেক্টারিস্টিক্স were shared by the subject of Jonathan psychology. শেয়ারটা দাগাইতে পারেন by the subject of কি Jonathan psychology। অফের দরকার নেই, এই তিনটা অর্থ নিবেন। দুইটা স্টেটমেন্ট কি বলছে এটা ভালোভাবে বুঝতে হবে কোশ্চেনটা। টু ক্যারেক্টারিস্টিক, দুইটা চরিত্র, ঠিক আছে, যেটা শেয়ার বাই দ্য সাবজেক্ট অফ জনাথন সাইকোলজি, হ্যাঁ, যেটা জনাথন সাইকোলজির মাধ্যমে কি শেয়ার হয়েছে। পরে কি এখানে দেখি, পরে এখানে এইগুলোও দেখতে পারেন, দে হ্যাড অল ওন প্রাইজ অফ দেয়ার মিউজিক। তাহলে এখানে দাগাইতে পারেন এরকম কিছু শব্দ, যেমন কি হতে পারে? ওন প্রাইজ ফর দ্য মিউজিক, ওন প্রাইজ ফর মিউজিক, ফর দেয়ার দরকার নেই, ফর মিউজিক, অন্য কালার ইউজ করি। পরটা কি বলছে? দে হ্যাড অল মেড মিউজিক রেকর্ডিংস, মেডের দরকার নেই, মিউজিক রেকর্ডিংস মেড দিয়ে দেই। তারপর কি? দে ওয়ার অল আন্ডার দ্য 27 ইয়ার্স ওল্ড, আন্ডার দ্য 70 ইয়ার্স। তারপর কি? দে হ্যাড অল ট্যুরড ইন্টারন্যাশনালি, এটা ট্যুর ইন্টারন্যাশনালি। দে অল প্লেড এ স্ট্রিং ইনস্ট্রুমেন্ট, তাহলে কি ইনস্ট্রুমেন্ট। আরো কেউ শুরু করতে চান তাহলে কি এখানে দাগাবেন, যে ইনস্ট্রুমেন্ট দাগাবেন, এখানে ট্যুর দাগাবেন, এখানে আন্ডার 27 দাগাবেন, ঠিক আছে। আরো একটু ফোকাস করে দাগাই তাহলে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আর হচ্ছে গিয়ে ওই যে প্রশ্ন স্যার ভাইয়া আমরা জন্য দাগালাম, কিন্তু অপশনে ভাই দেখানো এত টাইম তো পাওয়া যায় না। খুব দ্রুত দাগাতে হবে। আমি তো এখানে সবার বোঝার জন্য একটু টাইম নিয়ে যে কোন জিনিসগুলো দাগাবেন এটা বুঝাচ্ছি। আমিও যখন দাগাই 1 সেকেন্ডের মধ্যে, বাস শেষ। এখানে কি ট্যুর, কোন একটা ট্যুরে গেছে, আন্ডার 27, ওন প্রাইস ফর দ্য মিউজিক, ওন প্রাইস, ঠিক আছে, মিউজিক এটা। তারপর কি? স্ট্রিং ইনস্ট্রুমেন্ট, এখানে ইনস্ট্রুমেন্ট, বাস এই কয়টা ওয়ার্ড যদিও কেউ দেখেন তাহলে হবে। মেড মিউজিক রেকর্ডিংস, বাস শেষ। পরে কি? হুইচ 2 পয়েন্ট ডাস মেক অ্যাবাউট ইউজ অফ টেলিফোন ইন্টারভিউস। কি বলছে? টেলিফোন ইন্টারভিউর জন্য কোন 2টা পয়েন্ট, হ্যাঁ, সে ইউজ করছে।
এখানে কি ইট মিন্ট দিস ডাটা কুড বি কালেক্টেড, তাহলে এটা এখানে কিওয়ার্ড হিসেবে ধরবো যে দিস ডাটা কুড বি দরকার নাই, কালেক্টেড। কালেক্টেড, তারপর কি ইট অ্যালাউ দ্য এনভায়রনমেন্ট অফ টপ পারফরমেন্স, এটা কি এনভায়রনমেন্ট দিকে টপ। সো এখানে কি বলা হয়েছে, ইট অ্যালাউড দ্য এনভায়রনমেন্ট অফ টপ পারফর্মার, যারা এনভায়রনমেন্ট নিয়ে কাজ করে, এনভায়রনমেন্ট এনভায়রনমেন্ট না ইনভলভমেন্ট, সো ইট অ্যালাউ দ্য ইনভলভমেন্ট, যারা জড়িত থাকে অফ টপ পারফর্মার্স, যারা পারফরমেন্সে অনেক বেশি টপ থাকে তাদের কি অ্যালাউ করে। তাহলে এখানে দেই পারফর্মার্স ইনভলভমেন্ট টপ, বা টপ পারফর্মার্স ইনভলভমেন্ট, এটা অ্যালাউ করে। অ্যালাউ ইট মিন্ট এগুলো তো বুঝেই ফেলবেন দেখার সাথে সাথে। ইট লেড টু এ সাকসেসফুল অ্যাটমসফিয়ার অ্যাট টাইমস, এটা কি স্ট্রেসফুল এখানে লেখা, ইট লেড টু স্ট্রেসফুল অ্যাটমসফিয়ার অ্যাট টাইমস, মানে এখানে স্ট্রেসফুল অ্যাটমসফিয়ার একটা ক্রিয়েট করে। পরে কি বলছে, ইট মিনস, আচ্ছা এই জিনিসটা আগে দাগাই, 2 points ডাস যেমন মেক অ্যাবাউট হার ইউজ অফ টেলিফোন ইন্টারভিউস, make use of make টেলিফোন ইন্টারভিউস, এই কটা ওয়ার্ড হাইলাইট করলে হবে, বাস শেষ। তারপর কি বলছি, মেন ইন্টারভিউ টাইমস হ্যাড টু বি লিমিটেড, এই যে এটা এখানে দেখাবো না, এটা ইন্টারভিউ টাইমস টু বি লিমিটেড, সরি, ইট কজেস সাম টেকনিক্যাল প্রবলেমস কস্ট, এটা দেখাবো কস্ট করছে টেকনিক্যাল প্রবলেম, সামের দরকার নেই। তারপরে যাই, হুইচ টু টপিক্স ডিড অরিজিনালি ইন্টেন্ড টু ইনভেস্টিগেট ইন হার রিসার্চ, সে কোন জিনিসটা ইনভেস্টিগেট করছে তার রিসার্চে, হ্যাঁ। রেগুলেশন কনসার্নিং কি লাগছে, কনসার্ট ড্রেস, যে রেগুলেশন ভাঙ্গে অনেকে ব্রেক টেক করে এই টাইপের কিছু, তাহলে এখানে দেখাবো রেগুলেশন কনসার্ন চিন্তিত করে কনসার্ট, এখানে সবগুলাই ইম্পর্টেন্ট। তাকে অডিয়েন্স অ্যাকশন টু দ্য ড্রেস অফ পারফরমেন্স, অডিয়েন্স অ্যাকশন যাই হোক, ড্রেস অফ পারফরমেন্সটা আমরা করতে পারি। তবে চেঞ্জ ইন পারফর্মার অ্যাটিটিউড টু দ্য কনসার্ট, এই যে চেঞ্জ পারফর্মার অ্যাটিটিউডস, কনসার্ট সম্পর্কে যেহেতু বলবে এইগুলাই করি, কনসার্টের করার দরকার নেই। পরে কি বলছে, হাউ চয়েস অফ ড্রেস রিলেটেড টু দ্য পারফর্মার রুলস, হাউ অর্থ কি কীভাবে, একটা কীভাবে এটা কি বলবে নাকি এরকম কিছু বলবে, যাই হোক সেখান থেকে বলছে হাউ চয়েস অফ ড্রেস কি রিলেটেড টু দ্য পারফর্মার রুলস, হাউ চয়েস অফ ড্রেস রিলেটস, এই পর্যন্ত আগাইলে হবে, রিলেটস পারফর্মার রুলস। পরে কি লিঙ্কস বিটুইন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড, এদের তাহলে এখানে দাঁড়াবে শুধু কি লিঙ্কস বিটুইনটা দাগাইলে হবে, লিঙ্কস বিটুইন এইটা দাগাইতে হবে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড ড্রেস, এই পর্যন্ত, চয়েসের দরকার নেই, শেষ। পরে কি বলছে, জোয়ানা কি কনসেন্ট্রেটেড অন ওম্যান পারফর্মার্স বিকজ, কেন সে মহিলাদের পারফর্মের দিকে বেশি কনসেন্ট্রেট করছে, তাহলে নাম তো আছে, নাম তো বলবে না, নাম দাগাতে হবে, অনেক ইম্পর্টেন্ট। কনসেন্ট্রেট অন কি ওম্যান পারফর্মার বিকজটা দাগাবো, কেন একটা রিজন বলবে। সো এখানে বলা আছে ওমেন আর মোর ইনফ্লুয়েন্স বাই ফ্যাশন, এখানে এত কিছু দরকার নেই, ইনফ্লুয়েন্স বাই ফ্যাশন কারণ হতে পারে। আরটা কি লেট মোর ওমেন্স ড্রেস, আরটা কি বলছে ওমেন্স ড্রেস মহিলাদের ড্রেস হতে পারে, ওমেন্স কোড ফর ড্রেস ইজ লেস স্ট্রিক্ট দ্যান মেন, তাহলে এখানে কি কম্পেয়ার করছে, তাহলে এখানে দেখাবো কি ম্যান আর ওম্যান ড্রেস, এরকম কিছু বলা থাকলে এটা দিয়ে দিব। পরে কি হচ্ছে, মাইক ফ্রোস্ট আর্টিকেল সাজেস্ট দ্যাট ইন পপুলার মিউজিকে জনপ্রিয় মিউজিক কি হয়, ওম্যান ড্রেস ইজ অ্যাফেক্টেড বাই, ওম্যান্সের মহিলাদের ড্রেসটা যে অ্যাফেক্টেড বাই কির মাধ্যমে অ্যাফেক্টেড হয়, টু দেয়ার উইশ টু বি টেকেন সিরিয়াসলি, টু দেয়ার উইশ এর নাকি দেয়ার উইশ, তাদের ইচ্ছার দ্বারা, দেয়ার টেন্ডেন্সি এইগুলাই তাদের কি রিয়াকশন, এই তিনটা একটা বলবে, ঠিক আছে। দেয়ার উইশ তাদের ইচ্ছার দ্বারা, তাদের টেন্ডেন্সি
বা এখানে এটা দাগাইতে পারেন, দ্যাট টেন্ডেন্সি টু কপিটা, ঠিক আছে, দ্য উইশ টু বি টেকেন সিরিয়াসলি, দ্য উইশ সিরিয়াসলি, এটা দাগাইতে পারেন, ইস আদার দরকার নেই এখানে। And seriously, the reaction to the muscular nature of the music, nature of the music. So এটা তারপরে পরে কি বলছে, হট জোয়ানাস সাবজেক্ট সে অ্যাবাউট দ্য অডিয়েন্স অ্যাট দ্য পারফরমেন্সে যে অডিয়েন্স আছে তাদের সম্পর্কে কি বলে। The musician choice of the clothes is linked to the respected to the audience. Musician choice of the cloth linked to the respect of the audience. Linked to the respect of the audience. Like the clothing should not distract the audience from the music. তাহলে clothing don't distract the audience. Don't distract the audience. একটা that the audience should make the effort to dress appropriately. Make the effort to dress appropriately. এত অডিয়েন্স সম্পর্কে বলতেছে, অডিয়েন্স হাইলাইট করলাম না, এটাই করলাম। পরে কি বলছে, অ্যাকচুয়ালি টু দ্য স্পিকার মিউজিশিয়ানস ক্যান লার্ন ফ্রম স্পোর্টস সায়েন্টিস্ট অ্যাবাউট মিউজিক থেকে মিউজিশিয়ান স্পোর্টস সায়েন্টিস্ট থেকে কি জানতে পারে, ফিজিক্যাল ফ্রিডম থেকে ইমপ্রুভিং পারফরমেন্স, হ্যাঁ সবই তো ক্লোদিং লেখা আছে, এগুলো সবই এক পার্ট প্লেট নাকি কি পে প্রোটেক্ট অ্যাগেনস্ট ফিজিক্যাল ইনজুরিস, বাস এগুলা এই তিনটা বেশি ফোকাস করবেন। পরে আমরা সেকশন 4-এ দ্য ইউজ অফ ড্যাশ সয়েল টু রিডিউস কার্বন অক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার, এখানে কার্বন অক্সাইড সম্পর্কে বা অ্যাটমসফিয়ার সম্পর্কে কিছু একটা বলবে, এনভায়রনমেন্ট টাইপের। হ্যাঁ তাহলে যেহেতু এরকম কথা আছে এইগুলা দেখাই আমরা মাথার মধ্যে ঢুকাই ফেলবো, এখানে এনভায়রনমেন্ট টাইপের কিছু কথা আছে। সো আমরা চলে যাব কোথায়, ওই যে 1200 ওয়ার্ড লিস্ট আছে ওইখানে এনভায়রনমেন্ট টাইপের যে কয়টা শব্দ আছে হয়তো কম 10টা থেকে 20টার মতো, ওই 20টা শব্দ এখানে আসার সম্ভাবনা বেশি। দেখবেন যে ওই 20টা থেকেই 7টা বা 6টা চলে আসছে। সো এই জন্য ইম্পর্টেন্ট ওই ওয়ার্ডগুলো মুখস্থ করা। তো এখন আমরা শূন্যস্থান দাগাই যে এখানে কি লাগছে, কি রতনলাল ক্লেইমস দ্যাট এত পার্সেন্ট অফ দ্য অ্যাকচুয়ালি অবজার্ভ বাই দ্য এগ্রিকালচার সয়েল, এটার দরকার নেই। পরে কি বলছে, ইরিশন অব দ্য কি ক্ষয় টাইপের, ইজ মোর লাইকলি টু সয়েল দ্যাট ইজ ড্যাশ, এই যে সয়েল এখানে হাইলাইট করবে, সয়েল ইজ কি, ইজ বলার মানে কি মাটি কিছু একটা জিনিস, ইজ হয় মাটি কিছু একটা হয়, তাহলে আমরা বুঝে ফেলছি না। সবসময় মনে রাখবেন যে শূন্যের স্থানে আগের শব্দটা অনেক ইম্পর্টেন্ট, এই যে এখানে ইজ। হ্যাঁ পরে কি বলছে, লাইক ফাউন্ড সয়েল ইন আফ্রিকা দ্যাট ওয়াজ ভেরি মানে কি কিছু একটা বেশি কি হতে পারে, হয়তো গরম বেশি ঠান্ডা বেশি এরকম আমরা এরকম গেস করব। সেখানে অনেক ইম্পর্টেন্ট ওয়ার্ড যেটা ভেরি, তারপরে কি শূন্যস্থানে আগের শব্দটা ইজ। হ্যাঁ তাহলে আমরা এই ভেরির মাধ্যমে আমরা বুঝতে পারছি না এখানে কি হবে, ভার্ব হবে না কি অ্যাডজেক্টিভ হবে নাকি এখানে অ্যাডভার্ব হবে, এটা বুঝতে পারছি আমরা। এভরিওয়ান একটু কথা বলি, হ্যালো। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি ভেরির মাধ্যমে একটা অ্যাডজেক্টিভ হবে, ভেরি কি হট বা ভেরি কোল্ড এই টাইপের, আর ইজ মানে কি হয়, ইজের পর কি হবে একটা নাউন টাইপের একটা ওয়ার্ড ইউজ করবে। এই অ্যাডজেক্টিভ দেখেও কিন্তু 10টার মধ্যে 8টা কারেক্ট করা যায়। সো এখানে এত কিছু দরকার নেই, আমরা দেখবো যে শূন্যস্থান আগের শব্দটা। পরে কি প্লান্টস ট্রান্স এত ফ্রম দ্য এয়ার ইন্টু কার্বন বেস সাবস্টেন্স সাস, এই যে সাবস্টেন্স অর্থ কি একটু বলি, সবাই জানি, উপাদান, হ্যাঁ উপাদান বা অণু টাইপের এই টাইপের। পরে কি বলছে, সাম কার্বন ডাই অক্সাইড মুভস ফ্রম দা এই যে ফ্রম দা মানে কি থেকে, কিছু একটা থেকে একটা নাম বলবে, ফ্রম দ্য ড্যাশ অফ প্লান্টস মানে কি গাছপালা, ফ্রম দ্য কি এখানে কি প্লান্টস, ফ্রম দ্য ড্যাশ অফ প্লান্টস, অফ মানে কি আমি বলছি না আগে, অফ শব্দ অর্থ কি, অফ শব্দ অর্থ কি এর, গাছের, প্লান্টস মানে কি গাছ বা যে চারা আছে ওইগুলার থেকে কিছু একটা কি, ফ্রম দ্য ড্যাশ অফ, ফ্রম হতে ড্যাশ অফ, গাছের কোনো একটা জিনিসের নাম বলবে এখানে, বুঝে ফেলছি এভরিওয়ান, বুঝছি। পরে দেখা গেছে যে আমরা অনেকে হারাই যাই না যে কোনটা কি বলতেছে র্যান্ডমলি, তখন হারাই গেলে তখন এইগুলো একটু নোট করে রাখবো যে যখনই এইরকম একটা শব্দ বলবে তার মানে কি আমরা 35 নাম্বার ফোকাস করবো, যখনই সয়েল অ্যান্ড কার্বন নিয়ে বলবে তখন আমরা এই প্রশ্নগুলোতে ফোকাস করবো, যখন কি লাগছে রতন লাল সম্পর্কে বলবে তখনই এই কোশ্চেনগুলো বলা শুরু করবে। তো পরে আমরা দেখবো এখানে কি লাগছে,
uses established practice to make sure soil remains fertile and dash. Fertile মানে কি বুঝি আমরা? ফার্টাইল মানে কি? উর্বর। কিছু একটা করবে, হ্যাঁ? উর্বর মাটি। হ্যাঁ, উর্বর মাটি, সয়েল কিছু একটা করবে যেটাকে মাটিকে উর্বর। অ্যান্ড অর্থ কি এবং, তার মানে কি ফার্টাইল যেহেতু আছে অ্যান্ড অর্থ কি এবং, তাহলে কি ফার্টাইল টাইপেরই কিছু শব্দ ব্যবহার করবে নাকি? বুঝতে পারছি সবাই? জি ভাইয়া। তাহলে ফার্টাইল টাইপের কিছু ওয়ার্ডের নাম বলেন তো, যে উর্বর টাইপের। পারেন? মাথা আছে সিনোনিম বা এরকম টাইপের? ঠিক আছে, সমস্যা নাই, আমরা পরে দেখে নিব। সো ইউজেস এস্টাবলিশ প্র্যাকটিস টু মেক শিওর সয়েল রিমেইনস ফার্টাইল অ্যান্ড এই পর্যন্ত দাগ দিব আমরা। পরে কি লাগছে? থ্রু ইয়ার রাউন্ড প্লান্টিং, এক বছর ধরে প্লান্ট গাছপালা রোপণের পর, তাহলে কি কি ইয়ার রাউন্ড প্লান্টিং, তাহলে কি অ্যান্ড ইনক্রিজিং দ্য ড্যাশ অফ প্লান্টস দ্যাট আর গ্রোন, ইনক্রিজিং দ্য, আচ্ছা অফ মানে কি এর, তাহলে অপের পরে শব্দটা দাগাবো, ড্যাশ আর গ্রোন, তাহলে এটাও দাগাবো। কি লাগছে? এক বছর ধরে ইয়ার রাউন্ড প্লান্টিং, এক বছর ধরে প্লান্ট করার পর, গাছ বৃক্ষরোপণের পর, ইনক্রিজিং কিছু একটা বৃদ্ধি করে, দ্য ড্যাশ অফ প্লান্টস গাছের কিছু একটা, প্লান্টস সাথে গাছের কিছু একটা বৃদ্ধি করে, গাছের কোন জিনিসটা বৃদ্ধি করে এইটা মাথায় ঘুরবে, বিভিন্ন গাছের জিনিসগুলোর নাম, পাতা নাকি গাছের ছাল নাকি বাকল, এইগুলা। ঠিক আছে, পরে কি ক্যালিফোর্নিয়ান স্টাডি, এটা দাগামু, যখনই বলবে ক্যালিফোর্নিয়া স্টাডি, যদি এখানে নাও বুঝতে পারি এই এই ওয়ার্ডটা হাইলাইট করে রাখবো, যখন এই শব্দটা বলবে তখনই আমরা এখানে দিব, দরকার এই দুইটা সাইডে আইসা এই দুইটাই করবো। যদি কোনো মত ইনকেস যদি আমরা মিস করি, বুঝতে পারতেছি না যে কোথা থেকে বলতেছে, তখন এইগুলা সাইডা এখানে ফোকাস করবো, এখানে যখন বলা ধরবে তখন আমরা এই 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 প্রশ্নগুলা নিব। ঠিক আছে, দুই তিনটা সাইডে দিলেও সমস্যা নাই উত্তর। পরে কি বলছে? ক্যালিফোর্নিয়া স্টাডি টেকিং প্লেস ইন এ বিগ ড্যাশ ফার্ম, কোন একটা ফার্মের নাম বলবে, অন এ বিগ, তাহলে এখানে দাগাবো কি অন এ বিগ ফার্ম, কিছু একটা, কি কিছু ফার্ম, ব্যাঙের ফার্ম নাকি মাছের ফার্ম নাকি এটা গরুর ফার্ম, কিছু একটা ফার্মের নাম বলবে। ঠিক আছে, নাকি ভেড়ার ফার্ম, ফার্মের একটা নাম বলবে, অনেক বিগ ফার্ম, যেহেতু এ বিগ আছে ফার্ম আছে। পরে কি লাগছে? ইউজেস কম্পোস্ট মেড ওয়াস্ট ফ্রম এগ্রিকালচার অ্যান্ড ড্যাশ, কৃষি থেকে, হ্যাঁ কিছু একটা ওয়াস্ট ব্যবহার করে, ইউজ কম্পোস্ট, আমরা বুঝে ফেলবো কিন্তু একবার পড়ার সাথে সাথে, ইউজ কম্পোস্ট ইউজ করে, মেড ফ্রম কিছু একটা থেকে তৈরি করে, ওয়াস্ট ফ্রম এগ্রিকালচার মানে কি কৃষি থেকে, আর কিছু একটা নাম বলবো এগ্রিকালচার রিলেটেড, হয়তো বা কৃষি থেকে, আর একটা বাতাস থেকে বা এরকম টাইপের বলবে। সো এটা গেস করে রাখবো। পর কি এইমস টু ইনক্রিজ সয়েল কার্বন বাই ইউজিং, মানে কি সয়েল কার্বন করার এইমস এর দরকার নেই, ইনক্রিজ সয়েল কার্বন বাই ইউজিং কিছু একটা ইউজ করে কি সয়েল কার্বন বৃদ্ধি করবে, দ্যাট আর অলওয়েজ গ্রিন, যেটা কি সবসময় সবুজ থাকবে, যেটা কি অলওয়েজ গ্রিন, দ্যাট দরকার নেই, আর গ্রিন যেটা একটা কি সবুজ একটা জিনিস দিয়ে ব্যবহার করে এটা করবে। যাই হোক, পরে কি গ্রিন বলতে যে এনভায়রনমেন্ট টাইপের কিছু একটা বোঝাইছে। পরে কি, পরে এটা দেখো, ফিউচার ডেভেলপমেন্টস বাই মে ইনক্লুড, ভবিষ্যতে কিছু একটা অ্যাড করতে পারে। তো যখনই হারাই যাব তখন এইগুলা মাথায় রাখবো, যে যে এই শব্দগুলা বলা শুরু করলে আমরা চলে আসবো যে এই কোশ্চেনে। পরে কি বলছে? রিডিউসিং দ্য অ্যামাউন্ট অফ ফার্টিলাইজার ইউজড ইন ফার্মিং, ভবিষ্যতে কি সার কমাবে। পরে কি বলছে? গিভিং ফার্মার ড্যাশ ফর কার্বন স্টোরেজ, এই যে তাহলে শূন্যস্থান আগের আর পরের শব্দটা, ফর কার্বন স্টোরেজের জন্য কি গিভিং ফার্মার্স, কৃষকদের কিছু একটা দিবে, তাহলে এইটাও দাগায় গিভিং ফার্মার্স কিছু একটা দেবে, হয়তো পট দিতে পারে বা কি দিতে পারে, অনেক কিছু দিতে পারে না, বুঝছি সবাই? জি ভাইয়া। ঠিক আছে, টাকাও দিতে পারে। হ্যাঁ টাকাও দিতে পারে, এই তো বুঝছি, এরকম গেস করে নিতে হবে, কিন্তু এটা হ্যাঁ হ্যাঁ ওইরকম গেস করে মাথায় রাখবো, কিন্তু মনে মনে ঢুকাবো না। মনে ঢুকাবো কখন? যখন ওরা বলবে, তখন মেক শিওর হয়ে তারপর লিখবো বা এরকম করব। ঠিক আছে, তাহলে অনেক ইজি হবে, আপনার কেউ প্যারা নিবেন না, ঠান্ডা মাথায়। এখন একটু খাতা কলম নেন সবাই, সবাই তো খাতা কলম নিছেনি নাকি? 1 থেকে 40 পর্যন্ত লিখছেন। কেউ যদি না নি, কেউ যদি এখনো খাতা কলম না নেন না এরকম থাকেন, তাহলে আমার একটু জানা, আমি টাইম দিচ্ছি 2 মিনিট। নিছেন সবাই খাতা কলম? এভরিওয়ান, সবাই একটু কথা বলি, একটু সবার আওয়াজটা শুনতে চাই। হ্যালো, জি ভাইয়া নিয়েছি। ওকে ওকে। সো বাকিদের কি অবস্থা? আরও তো অনেক আছে অনলাইনে ক্লাস করতেছে।
আপনার একটু কথা, হ্যাঁ হ্যাঁ ওকে, নিয়েছি। ঠিক আছে ওকে, নো ইস্যুস। তো আমরা স্টার্ট করি। একদম ইজি, কোনো প্যারা নেবেন না। একদম ইজি যেই ওয়ার্ডগুলো আছে, ওরা প্রাইমারি লেভেলের ওয়ার্ডগুলো আছে, 1 2 3 পোলাপান এই সমস্ত ওয়ার্ড এক্সপার্ট। সো ইউ গাইজ ডোন্ট হ্যাভ টু বি ওয়ারি লাইক হাই হাই একটা চলে গেছে, দুইটা চলে গেছে, বা কি বলতেছে ধরতেই পারতেছে না, এরকম কিচ্ছু হয় না। জাস্ট মনোযোগ দিয়ে শুনবেন। এরকম কোনো বিষয়ই আইএলসের লিসেনিং এর ক্ষেত্রে হয় না, টোটালি না। ওরা যেই শব্দগুলো ইউজ করে আপনি প্রতিদিন ইউজ করেন, যেমন কি আই ইট, একদম যারা অন্টুর বলা মানে ইংলিশগুলো পারে, আই আমি, ইউ, ঠিক আছে, তারপর উই, ঠিক আছে, তারপর কি গো, তো তাই এই সমস্ত যে সমস্ত শব্দগুলো আছে আমার মাথা আসতেছে না। সো এই একদম সিম্পল শব্দগুলো ইউজ করে, কিন্তু আমাদের সমস্যা কি আমরা মনোযোগ দিয়ে শুনতে পারি না বা ওয়ার্ডটা ক্যাচ করতে পারি না। সো আমরা একটু মনের মতো মন লাগাই যদি শুনতে পারি যে ওরা কি বলতেছে, আমাদের কোশ্চেন সলভ করার কোনো দরকার নেই, আমরা শুধু বুঝবো যে ওরা আসলে কি বলতেছে, ওরা একটা মেসেজ দিতেছে বা ওরা ভালো কিছু একটা বলতে পারে যেটা অনেক ভবিষ্যতে ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো ওই জিনিসগুলো শুনবো যে আসলে ওরা কি বুঝাইতে চাইতেছে। আমাদের কোশ্চেনে অ্যান্সার করার দরকার নেই, আবার বলছি, কোশ্চেনে অ্যান্সার করতে আমরা আসিনি, আমরা শুধু শুনতে আসছি যে ওরা আসলে কি বলতেছে একটা জিনিস সম্পর্কে। ঠিক আছে, তাহলে আমি অডিওটা প্লে করে 1 2 বলানো পারবে, একদম ইজি, কেউ কোনো প্যারা নেবেন না, সুন্দরভাবে শুনেন এবং অ্যান্সার করেন, একদম ইজি। Test 4. You will hear a number of different recordings, and you will have to answer questions. আচ্ছা, সবাই শুনতে পাচ্ছেন আর ক্লিয়ার? জি ভাই। ওকে ওকে, সো কোনো প্যারা প্যারা নিবেন না, ঠিক আছে, একদম ইজি। আর চেষ্টা করবেন যে 1 সেকেন্ডের মধ্যে কোশ্চেনে কি বলছে 1 সেকেন্ডের মধ্যে, এত কিছু তো দরকার নাই এখানে। কি মানে রকেট সায়েন্স কিছু ইউজ করবে নাকি? এখানে হয়তো এনভায়রনমেন্ট সম্পর্কে কিছু বলবে, ছোটবেলায় যেরকম পড়ছি এনভায়রনমেন্ট টপিক থাকলে এরকম, ঠিক আছে, ইভেন্ট থাকলে ইভেন্ট সম্পর্কে কিছু একটা বলবে, ভেনু মানে কি একটা জায়গার নাম বলবে, এই তো আর কি। তো যখনই জায়গার নামটা বলবে টাস করে লিখে ফেলাবো। সো লেখার পর যেটা ঘটবে যে সাথে সাথে লেখা ফেলাবো একটা নাম, লেখার পর আবার শুনবো যে আসলে কি নামটা কি ওরা চেঞ্জ করতেছে, ওই নামটা লিখছি, ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু আবার কিন্তু নতুন কোনো নাম বলতেছে যেটা অ্যাপ্রোপ্রিয়েট, সো ওইটা আবার নতুনভাবে আবার লিখবো ওইটা কাইটা। সো নো ইস্যুস, একদম ইজি হয়, সবাই ক্যাচ করতে পারবেন 100%। সবাই শুনেন, টেস্টটা দেন, ইনশাল্লাহ সবাই অ্যাটলিস্ট 15 উপরে পাবো আমরা সবাই, এভরিওয়ান। On what you hear. There will be time for you to read the instructions and questions, and you will have a chance to check your work. All the recordings will be played once only. The test is in 4 sections. At the end of the test, you will be given 10 minutes to transfer your answers to an answer sheet. সবাই বুঝছেন কি বলতেছে এভরিওয়ান? জি। একদম ইজি না যে 10 মিনিট পর কিছু একটা দিবে, এটা অ্যান্সার শিটে ট্রান্সফার করতে হবে, তবে ইউ উইল হিয়ার নাম্বার অফ ডিফারেন্ট রেকর্ডিং, একদম ইজি না? তাহলে আমরা 9/9 কেন পাই না? একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাইলে 9/9 পাওয়া যায়। ঠিক আছে, তাহলে শুনেন সবাই। Now turn to section 1. Section 1. You will hear a woman telephoning for information about a festival. First, you have some time to look at questions 1 to 7. খুব দ্রুত কোশ্চেনগুলো দেখে ফেলান, কি বলছে 1 সেকেন্ডই বুঝতে হবে কি বলছে ওরা। You will see that there is an example that has been done for you. On this occasion only, the conversation relating to this will be played first. Good morning, Stretton Festival box office. How can I help you? Oh, hello. My family and I are on holiday in the area, and we've seen some posters about the festival this week.
Could you tell me about some of the events, please? Of course. First of all, are there still tickets available for the jazz band on Saturday? There are, but only £15. The £12 seats have all been sold. The man says that tickets are available for £15, so 15 has been written in the space. Now we shall begin. You should answer the questions as you listen because you will not hear the recording a second time. Listen carefully and answer questions 1 to 7. Good morning, Stretton Festival box office. How can I help you? Oh, hello. My family and I are on holiday in the area, and we've seen some posters about the festival this week. Could you tell me about some of the events, please? Of course. First of all, are there still tickets available for the jazz band on Saturday? There are, but only £15. The £12 seats have all been sold. OK, and the venue is the school, isn't it? Yes, that's right. The secondary school. Make sure you don't go to the primary school by mistake. And there's an additional performer who isn't mentioned on the posters. Carolyn Hart is going to play with the band. Oh, I think I've heard her on the radio. Doesn't she play the oboe or flute or something? Yes, the flute. She usually plays with symphony orchestras, and apparently this is her first time with a jazz band. Well, I'd certainly like to hear her. Then the next thing I want to ask about is the duck races. I saw a poster beside a river. What are they exactly? Well, you buy a yellow plastic duck, or as many as you like. They're £1 each. And you write your name on each one. There'll be several races, depending on the number of ducks taking part. And John Stevens, a champion swimmer who lives locally, is going to start the races. All the ducks will be launched into the river at the back of the cinema. Then they'll float along the river for 500 metres, as far as the railway bridge. And are there any prizes? Yes. The first duck in each race to arrive at the finishing line wins its owner free tickets for the concert on the last night of the festival. You said you can buy a duck. I'm sure my children will both want one. They're on sale at a stall in the market. You can't miss it. It's got an enormous sign showing a couple of ducks. OK, I'll go there this afternoon. I remember walking past there yesterday. Now, could you tell me something about the flower show, please? Well, admission is free, and the show is being held in Bythwaite Hall. Sorry, how do you spell that? B-Y-T-H-W-A-I-T-E. Bythwaite. Is it easy to find? I'm not very familiar with the town yet. Oh, you won't have any problem. It's right in the centre of Stretton. It's the only old building in the town, so it's easy to recognise. I know it. I presume it's open all day. Yes, but if you'd like to see the prizes being awarded for the best flowers, you'll need to be there at 5 o'clock. The prizes are being given by a famous actor, Kevin Shapless. He lives nearby and gets involved in a lot of community events. Gosh, I've seen him on TV. I'll definitely go to the prize giving. Right. Before you hear the rest of the conversation, you have some time to look at questions 8 to 10. খুব দ্রুত এটা পড়বেন দ্য মিস্ট্রি অফ ড্যাশ ওইখানে বলা আছে গ্রিন কালারে যে চিলড্রেন অ্যাডাল্টস ফর অল পিপল Now listen and answer questions 8 to 10. I've seen a list of plays that are being performed this week, and I'd like to know which are suitable for my children and which ones my husband and I might go to. How old are your children? 5 and 7. What about The Mystery of Muldoon? That's aimed at 5 to 10-year-olds. So if I take my children, I can expect them to enjoy it more than I do? I think so. If you'd like something for yourself and your husband and leave your children with a babysitter, you might like to see Fire and Flood.
It's about events that really happened in Stretton 200 years ago, and children might find it rather frightening. Oh, thanks for the warning. And finally, what about Silly Sailor? That's a comedy, and it's for young and old. In fact, it won an award in the Stretton Drama Festival a couple of months ago. Okay. Well, goodbye, and thanks for all the information. I'm looking forward to the festival. Goodbye. That is the end of section 1. You now have half a minute to check your answers. এই হাফ মিনিটে কেউ কোনো পিছনের আনসার চেক করতে যাবেন না, ডাইরেক্ট যা গেছে গেছে, পাস্ট ইজ ফাস্ট। বাকি এই যে কোশ্চেনগুলো আছে এগুলো দেখেন 11 থেকে 16 পর্যন্ত। কিওয়ার্ডগুলো বেশি পড়বেন, বেশি হাইলাইট করবেন, আর সবগুলাই পড়বেন, মানে যা যা দেওয়া আছে এখানে সবই পড়বেন, কিন্তু এইগুলো পড়ার দরকার নেই, এগুলো ওরা নিজেরাই বলবে সিরিয়াল বাই সিরিয়াল। শুধু এইগুলো পড়বেন বারবার, যখনই ওরা একটা বলা শুরু করবে এইগুলোর দিকে তাকাবেন। অন পারসন, মিডিয়া। Now turn to section 2. Section 2. You will hear a guide at an art museum talking to a group of visitors. First, you have some time to look at questions 11 to 16. এইভাবে দেখবেন যে অন পারসন, একজন লোক মিডিয়া সম্পর্কে কিছু বলা হইলে এখানে সেই সেই পয়েন্টটা এখানে মিডিয়া। আপনারা করেন, সলভ করেন। Now listen carefully and answer questions 11 to 16. Good morning and welcome to the museum, one with a remarkable range of exhibits which I'm sure you'll enjoy. My name's Greg and I'll tell you about the various collections as we go around. But before we go, let me just give you a taste of what we have here. Well, for one thing, we have a fine collection of 20th and 21st century paintings, many by very well-known artists. I'm sure you'll recognize several of the paintings. This is the gallery that attracts the largest number of visitors, so it's best to go in early in the day before the crowds arrive. Then there are the 19th century paintings. The museum was opened in the middle of that century, and several of the artists each donated one work to get the museum started, as it were. So they're of special interest to us. We feel closer to them than to other works. The sculpture gallery has a number of fine exhibits, but I'm afraid it's currently closed for refurbishment. You'll need to come back next year to see it properly, but a number of the sculptures have been moved to other parts of the museum. Around the World is a temporary exhibition. You've probably seen something about it on TV or in the newspapers. It's created a great deal of interest because it presents objects from every continent and many countries and provides information about their social context, why they were made, who for, and so on. Then there's the collection of coins. This is what you might call a focused specialist collection because all the coins come from this country and were produced between 2000 and 1,000 years ago. And many of them were discovered by ordinary people digging their gardens and donated to the museum. All our porcelain and glass was left to the museum by its founder when he died in 1878. And in the terms of his will, we're not allowed to add anything to that collection. He believed it was perfect in itself, and we don't see any reason to disagree. Before you hear the rest of the talk, you have some time to look at questions 17 to 20. Now listen and answer questions 17 to 20. Okay, that was something about the collections, and now here's some more practical information, in case you need it. Most of the museum facilities are downstairs in the basement, so you go down the stairs here.
When you reach the bottom of the stairs, you'll find yourself in a sitting area with comfortable chairs and sofas where you can have a rest before continuing your exploration of the museum. We have a very good restaurant which serves excellent food all day in a relaxing atmosphere. To reach it, when you get to the bottom of the stairs, go straight ahead to the far side of the sitting area, then turn right into the corridor. You'll see the door of the restaurant facing you. If you just want a snack or if you'd like to eat somewhere with facilities for children, we also have a cafe. When you reach the bottom of the stairs, you'll need to go straight ahead, turn right into the corridor, and the cafe is immediately on the right. And talking about children, there are baby changing facilities downstairs. Cross the sitting area, continue straight ahead along the corridor on the left, and you and your baby will find the facilities on the left-hand side. The cloakroom, where you should leave coats, umbrellas, and any large bags, is on the left-hand side of the sitting area. It's through the last door before you come to the corridor. There are toilets on every floor, but in the basement, they're the first rooms on the left when you get down there. Okay, now if you've got anything to leave in the cloakroom, please do that now, and then we'll start our tour. That is the end of section 2. You now have half a minute to check your answers. যা গেছে গেছে, এগুলোতে ফোকাস করেন। Now turn to section 3. Section 3. You will hear a student called Joanna talking to her new supervisor about some research she has done on psychology and music. First, you have some time to look at questions 21 to 26. Now listen carefully and answer questions 21 to 26. Hi, Joanna. Good to meet you. Now, before we discuss your new research project, I'd like to hear something about the psychology study you did last year for your master's degree. So, how did you choose your subjects for that? Well, I had 6 subjects, all professional musicians and all female. 3 were violinists, and there was also a cello player and a pianist and a flute player. They were all very highly regarded in the music world, and they'd done quite extensive tours in different continents, and quite a few had won prizes and competitions as well. And they were quite young, weren't they? Yes, between 25 and 29. The mean was 27.8. I wasn't specifically looking for artists who'd produced recordings, but this is something that's just taken for granted these days, and they all had. Right. Now, you collected your data through telephone interviews, didn't you? Yes. I realised if I was going to interview leading musicians, it'd only be possible over the phone because they're so busy. I recorded them using a telephone recording adapter. I'd been worried about the quality, but it worked out all right. I managed at least a 30-minute interview with each subject, sometimes longer. Did doing it on the phone make it more stressful? I thought it might. It was all quite informal, though, and in fact they seemed very keen to talk. And I don't think using the phone meant I got less rich data.
Rather the opposite, in fact. Interesting. And you were looking at how performers dress for concert performances. That's right. My research investigated the way players see their role as a musician and how this is linked to the type of clothing they decide to wear. But that focus didn't emerge immediately. When I started, I was more interested in trying to investigate the impact of what was worn on those listening, and also whether someone like a violinist might adopt a different style of clothing from, say, someone playing the flute or the trumpet. It's interesting that the choice of dress is up to the individual, isn't it? Yes, you'd expect there to be rules about it in orchestras, but that's quite rare. Before you hear the rest of the discussion, you have some time to look at questions 27 to 30. আর সবাই মাল্টিপল চয়েসের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন যে যখনই একটা কথা বলবে ওটা হইলে আপনার টিক দিবেন, আর না হইলে এভাবে ক্রস দিয়ে দিবেন অপশনটা, ক্রস দিয়ে দিবেন অপশনগুলো। Now listen and answer questions 27 to 30. You only had women performers in your study. Was that because male musicians are less worried about fashion? I think a lot of the men are very much influenced by fashion, but in social terms, the choices they have are more limited. They'd really upset audiences if they strayed away from quite narrow boundaries. Now, popular music has quite different expectations. Did you read Mike Frost's article about the dress of women performers in popular music? No. Well, he points out that a lot of female singers and musicians in popular music tend to dress down in performances and wear less feminine clothes, like jeans instead of skirts. And he suggests this is because otherwise they'd just be discounted as trivial. But you could argue they're just wearing what's practical. I mean, a pop music concert is usually a pretty energetic affair. Yes, he doesn't make that point, but I think you're probably right. I was interested by the effect of the audience at a musical performance when it came to the choice of dress. The subjects I interviewed felt this was really important. It's all to do with what we understand by performance as a public event. They believed the audience had certain expectations, and it was up to them as performers to fulfill these expectations, to show a kind of esteem. They weren't afraid of looking as if they'd made an effort to look good. I think in the past, the audience would have had those expectations of one another too, but that's not really the case now. Not in the UK, anyway. No. And I also got interested in what sports scientists are doing too, with regard to clothing. Musicians are quite vulnerable physically, aren't they? Because the movements they carry out are very intensive and repetitive, so I'd imagine some features of sports clothing could safeguard the players from the potentially dangerous effects of this sort of thing. Yes, but musicians don't really consider it. They avoid clothing that obviously restricts their movements, but that's as far as they go. Anyway, coming back to your own research, do you have any idea where you're going from here? I was thinking of doing a study using an audience, including... That is the end of section 3. You now have half a minute to check your answers. এইটাতে সবাই 10টাতে 10টাই কারেক্ট করবেন, ভালোভাবে দেখেন, বুঝেন কি বলছে। Now turn to section 4. Section 4. You will hear part of a lecture about a way of reducing the amount of carbon dioxide in the atmosphere. First, you have some time to look at questions 31 to 40.
Now listen carefully and answer questions 31 to 40. As we saw in the last lecture, a major cause of climate change is the rapid rise in the level of carbon dioxide in the atmosphere over the last century. If we could reduce the amount of CO2, perhaps the rate of climate change could also be slowed down. One potential method involves enhancing the role of the soil that plants grow in with regard to absorbing CO2. Ratan Lal, a soil scientist from Ohio State University in the USA, claims that the world's agricultural soils could potentially absorb 13% of the carbon dioxide in the atmosphere, the equivalent of the amount released in the last 30 years, and research is going on into how this might be achieved. Lal first came to the idea that soil might be valuable in this way, not through an interest in climate change, but rather out of concern for the land itself and the people dependent on it. Carbon-rich soil is dark, crumbly and fertile, and retains some water. But erosion can occur if soil is dry, which is a likely effect if it contains inadequate amounts of carbon. Erosion is of course bad for people trying to grow crops or breed animals on that terrain. In the 1970s and 80s, Lal was studying soils in Africa so devoid of organic matter that the ground had become extremely hard, like cement. There he met a pioneer in the study of global warming, who suggested that carbon from the soil had moved into the atmosphere. This is now looking increasingly likely. Let me explain. For millions of years, carbon dioxide levels in the atmosphere have been regulated, in part, by a natural partnership between plants and microbes, tiny organisms in the soil. Plants absorb CO2 from the air and transform it into sugars and other carbon-based substances. While a proportion of these carbon products remain in the plant, some transfer from the roots to fungi and soil microbes, which store the carbon in the soil. The invention of agriculture some 10,000 years ago disrupted these ancient soil-building processes and led to the loss of carbon from the soil. When humans started draining the natural topsoil and ploughing it up for planting, they exposed the buried carbon to oxygen. This created carbon dioxide and released it into the air. And in some places, grazing by domesticated animals has removed all vegetation, releasing carbon into the air. Tons of carbon have been stripped from the world's soils, where it's needed, and pumped into the atmosphere. So, what can be done? Researchers are now coming up with evidence that even modest changes to farming can significantly help to reduce the amount of carbon in the atmosphere. Some growers have already started using an approach known as regenerative agriculture. This aims to boost the fertility of soil and keep it moist through established practices. These include keeping fields planted all year round and increasing the variety of plants being grown. Strategies like these can significantly increase the amount of carbon stored in the soil, so agricultural researchers are now building a case for their use in combating climate change. One American investigation into the potential for storing CO2 on agricultural lands is taking place in California. Soil scientist Wendy Silver of the University of California, Berkeley, is conducting a first-of-its-kind study on a large cattle farm in the state. She and her students are testing the effects on carbon storage of the compost that is created from waste, both agricultural, including manure and corn stalks, and waste produced in gardens, such as leaves, branches, and lawn trimmings. In Australia, soil ecologist Christine Jones is testing another promising soil enrichment strategy. Jones and 12 farmers
are working to build up soil carbon by cultivating grasses that stay green all year round. Like composting, the approach has already been proved experimentally. Jones now hopes to show that it can be applied on working farms and that the resulting carbon capture can be accurately measured. It's hoped in the future that projects such as these will demonstrate the role that farmers and other land managers can play in reducing the harmful effects of greenhouse gases. For example, in countries like the United States, where most farming operations use large applications of fertilizer, changing such long-standing habits will require a change of system. Ratan Lal argues that farmers should receive payment, not just for the corn or beef they produce, but also for the carbon they can store in their soil. Another study being carried out. সো এখানে অ্যান্সার দেওয়া আছে, সবাই অ্যান্সারটা মিলিয়ে নেবেন, তারপর দেখবেন কার কয়টা হয়।